আসসালামু আলাইকুম ভাই। মজিবর চেতনা পেজ থেকে আজকে আমাদের লাইভে আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মজিবর চেতনা পেজ থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান জয়, এবং মজিবর চেতনা পেজ থেকে আমার সাথে আছেন ওমর ফারুক ভাই। আমাদের সাথে আমাদের আজকের লাইভে যুক্ত হয়েছেন নূর মোহাম্মদ সিয়াম ভাই, সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী কলেজ শাখা। এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন আখতারুজ্জামান আক্তার ভাই, সম্মানিত সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখা। আমাদের লাইভে আপনাদেরকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিয়াম ভাই, শুনতে মুজিবের পাচ্ছেন চেতনা আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। লাইভটা কি শুরু হয়ে গেছে না? জি ভাই। সরি। আক্তার ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। ভাই, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের লাইভে, সেটি হচ্ছে করোনা ছাত্রলীগের ভূমিকা। আপনারা যারা আমাদের আজকে আলোচক বৃন্দ, তারা ছাত্রলীগ সংগঠনের অন্যতম একজন নেতাকর্মী। তো আমরা আপনাদের কাছ থেকে আজকে শুনবো আসলে করোনা পরিস্থিতিতে আপনাদের ভূমিকা কেমন ছিল। তো আমি আক্তার ভাই আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছিলাম। তো আক্তার ভাই, করোনার শুরু থেকে আসলে এই বর্তমান পর্যন্ত আপনারা কি কি করেছেন জনগণের সেবার জন্য এবং জনকল্যাণের জন্য? জি, ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মুজিব চেতনা যে পেজটি রয়েছে, এবং এই পেজটির সাথে যারা সংশ্লিষ্ট এবং এই পেজের সকল মানে কলা কৌশলী থেকে শুরু করে যারা এই পেজটির জন্য কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলকেই আমি ধন্যবাদ জানাই। আজকে আমাদেরকে এই একটি এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য এবং আমাদেরকে সংযুক্ত করার জন্য। আমি যদি ভুল না করি তাহলে আপনি সম্ভবত জয় ভাই আর ফারুক ভাই, আপনাদেরকে দুজনকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আমাদের নূর মোহাম্মদ সিয়াম ভাই, রাজশাহী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, আপনাকেও আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছে নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রিজভী ভাই, সম্ভবত উনিও আমাদের সাথে সংযুক্ত হবেন। তো আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি 1948 সালে 4 জানুয়ারি এই বাংলাদেশ ছাত্রলীগ পুরা নিজ হাতে উনি প্রতিষ্ঠা করেছেন। এবং বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এই ছাত্রলীগের ভূমিকা, অগ্রণী ভূমিকা রয়েছে। এবং এই ছাত্রলীগের জন্মলগ্ন থেকে বর্তমান অবধি ছাত্রলীগের যত নেতৃবৃন্দ বিভিন্ন রকম আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, তাদের সকলকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনকে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ ওনার সপরিবারে নির্মমভাবে যারা নিহত হয়েছে তাদেরকে, এবং 3রা নভেম্বর জাতীয় 4 নেতা তাদেরকে জেলখানার নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমি তাদের সকলকেই এই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেছি। এবং আজকে আমরা এমন একটি দিনে, এমন একটি সময়ে আমরা আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি। আমরা হয়তো জানি যে আমাদের যে মুজিব চেতনা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমরা একটি পরিবার। এটি আমাদের সকলেরই একটি চেতনা এবং এটি আমাদের একটি আদর্শগত দিক, এবং আমাদের সকলেরই এই জায়গাটিতে একটি মিল রয়েছে। তো আগামী আহ, আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমরা আজকে 21শে জুন আজকের এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। তো সেই জন্য যেহেতু আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, 71তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী যেন সফল হয় এবং আওয়ামী লীগের যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটি যেন সফল হয়, এবং আমাদের প্রিয় নেত্রী দেশ জননেত্রী শেখ হাসিনা যেন দীর্ঘজীবী হন এবং আল্লাহ যেন উনাকে হেফাজতে রাখেন, এবং তিনি যে মানুষের কল্যাণে উনার জীবনকে উৎসর্গ করেছেন, সেটি যেন উনি আমাদের এই সাধারণ মানুষের জন্য উনি যেন যে কল্যাণমূলক কাজ করে আছেন সেটি যেন অব্যাহত থাকে, এটি আমি আশা করব এবং দোয়া করব। এবং 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী যেন সফল হয়। যদিও করোনা সময় প্রতিষ্ঠা বার্ষিকীর সেরকম কার্যক্রম যদিও নাই, কিন্তু আমরা
বঙ্গবন্ধুর জন্য এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী প্রাণ দিয়েছে তাদের জন্য হয়তো আমরা দোয়া মাহফিল করব। আমার যেটি প্রশ্ন ছিল যে করোনাকালীন সময়ে ছাত্রলীগ আমরা কি কি ভূমিকা পালন করেছি, কি করেছি। আমরা সকলেই অবগত রয়েছি যে করোনা একটি বৈশ্বিক মহামারী। এটি শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই এটি একটি মহামারী, এবং এই মহামারী থেকে আমরা যেন সকলে দ্রুত যেন মুক্তি পাই এবং এই মহামারীর যে প্রাদুর্ভাব এটি যেন কেটে যায়, এই জন্য কিন্তু আমরা কিন্তু সকলেই দোয়া করতেছি এবং চেষ্টা করতেছি। আপনারা হয়তো জানেন যে আমাদের ছাত্রলীগের আশ্রয়স্থল, ছাত্রলীগের শেষ ঠিকানা, ছাত্রলীগের একমাত্র অভিভাবক আমাদের প্রিয়নেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয়নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল ছাত্রলীগকে, এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নির্দেশ দিয়েছে বাংলাদেশের সর্বস্তরের ছাত্রলীগের সকল নেতা কর্মীকে যে যা জায়গা থেকে যেভাবে সম্ভব মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে সহযোগিতা করার জন্য। আমরা প্রথমেই ছাত্রলীগ আমরা মাস্ক বিতরণ করেছি। আমরা পঞ্চগড় জেলা ছাত্রলীগ প্রথমে আমরা মাস্ক বিতরণ করেছি, পরবর্তীতে আমরা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছি। আমরা নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট দাগ প্রতিটি মোড়ে দোকানে আমরা চিহ্ন দাগ দিয়েছি যে মানুষ যেন এই সামাজিক দূরত্ব বজায় রাখে, এটি করেছি। এবং এর পাশাপাশি আমরা ফ্রি সবজি বাজার এরকম একটি কর্মসূচিও আমরা করেছি। এর পরবর্তীতে যারা আসলে মানুষের কাছে যেতে পারতেছে না, সবচেয়ে যেটি বিষয় হলো যে নিম্ন মধ্যবিত্ত এবং যারা মধ্যবিত্ত এই শ্রেণীর মানুষগুলো আসলে বেশি অবহেলিত, বঞ্চিত এবং তারাই বেশি অসহায়, যেটা আমাদের কাছে কাজ করে মনে হয়েছে। আমরা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে আমরা আমাদের যে ছাত্রলীগের পক্ষ থেকে যে উপহার সামগ্রী সেটি আমরা ওনাদের বাসায় দরজায় একেবারে ঘরের দোর গোড়ায় আমরা পৌঁছে দিয়েছি। এবং বিগত যে রমজান মাস ছিল সেই রমজান মাসেও আমরা পথচারী যারা পরিবহন শ্রমিক ছিল, ইজি বাইক ওয়ালা, রিক্সা ভ্যান শ্রমিক যারা ছিল তাদেরকে আমরা ইফতার দিয়েছি। এবং আপনারা তো জানেন যে আমাদের পবিত্র ঈদ উল ফিতর আমরা উদযাপন করলাম। তো ঈদ উল ফিতরে আমরা আমাদের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছি এবং মানুষের মধ্যে যেন সচেতনতা আসে, মানুষ যেন করোনা সম্পর্কে যেন মানুষের যে সচেতনতা এবং সাবধানতা সেটি যেন মানুষ মেনে চলে এবং সেটি সম্পর্কে মানুষ যেন সচেতন হয়। এ ব্যাপারে আমরা হ্যান্ডবিল বিতরণ করেছি, বিভিন্ন রকম ভাবে আমরা প্রচার প্রচারণা করেছি করোনা সম্পর্কে। তো মোটামুটি ধন্যবাদ আক্তার ভাই। হ্যাঁ আক্তার ভাই, আমরা আপনাকে সবার আসছি। তো আমি একটু সিয়াম ভাইয়ের কাছে যাচ্ছি। সিয়াম ভাই, আমাদের লাইভে আপনাকে স্বাগতম এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সিয়াম ভাই, আপনি রাজশাহী কলেজ শাখার সম্মানিত সভাপতি। তো আমি সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আপনার সংগঠনের পক্ষ থেকে করোনার সময় আপনাদের ভূমিকাটা কেমন ছিল, আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, করোনার সময় কি কি কাজ করেছেন। সিয়াম ভাই, আপনার মাইকটা একটু আনমিউট করে নেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মুজিবের চেতনার পেজের সকলকেই, এবং আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতাকে, যারা ছাড়া হয়তোবা এই বাংলাদেশকে আমরা কখনো কল্পনা করতে পারতাম না। এবং কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি হাজারো প্রতিবন্ধকতার মধ্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠন করার জন্য প্রতিনিয়ত দিনরাত কাজ করে যাচ্ছেন। এবং মাগফিরাত কামনা করি আমাদের এই করোনা যুদ্ধে যেই আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই এবং আমাদের যে এই ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সাহেব এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের সাথে এখানে আছেন আখতারুজ্জামান আখতার ভাই, জয় ভাই এবং ওমর ফারুক ভাইকে আমি আমার রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে আখতার ভাই তার বক্তব্যে বলেছেন যে করোনা পরিস্থিতি এটা আসলে একটা বৈশ্বিক মহামারী, এটা শুধু বাংলাদেশে না
বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সকল দেশেই এই করোনা মহামারীটি ছড়িয়ে পড়েছে, যার দ্বারা পৃথিবীর সকল মানুষ, অনেক মানুষই আমরা আক্রান্ত হয়েছি বা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই জায়গা থেকে আমরা রাজশাহী কলেজ ছাত্রলীগ অনেক কাজই করেছি। যেমন আমরা করোনা পরিস্থিতির শুরুতেই মার্চ মাসের দিকে আমরা মাস্ক বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার আমরা আমাদের রাজশাহী কলেজ কেমিস্ট্রি ল্যাবে তৈরি করে সেখান থেকে হ্যান্ড স্যানিটাইজার আমরা বিতরণ করেছি। এর সাথে সাথে যে দেখা যাচ্ছে যে সমস্যা, অনেক মানুষ আছে যারা মধ্যবিত্ত বা অসহায় মানুষ, তাদের মধ্যে আমরা খাদ্য বিতরণ করেছি, চাল, ডাল, তেল, সাবান। অনেক এর মধ্যে আবার যারা দেখা যাচ্ছে যে অনেকেই আছে যে বলতে পারে না, তাদের মানে চাইতে পারে না, আমাদের সংগঠনেরই অনেকেই আছে, তারা আমাদের সামনে বলতে পারে না, গোপনে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করেছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা রমজান মাস পার করেছি, সেই রমজান মাসে আমরা তাদের মাঝে আমরা অনেক অসহায় মানুষের মধ্যে আমরা ইফতারি বিতরণ করেছি, সেহরির সময় সেহরি বিতরণ করেছি। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি জয় ভাই, যে এই করোনা পরিস্থিতি যখন শুরু হয় তখন কিন্তু আমাদের এখানে একটা চিড়িয়াখানা আছে, কামরুজ্জামান উদ্যান, সেখানে অনেক হরিণ আছে। করোনাতে যখন আমরা সকলেই এই পরিস্থিতির মধ্যে মানে একটা সবাই সকল মানুষের অসহায় অবস্থায়, তখন কিন্তু যে রাস্তাঘাটে যেই কুকুরগুলো ঘুরে বেড়ায় তাদেরও কিন্তু খাবারের একটা সংকট পড়ে গেছিল। সে জায়গা থেকে কিছু সংখ্যক কুকুর এই শহীদ কামরুজ্জামান উদ্যানে গিয়ে কিছু হরিণের বাচ্চাকে আক্রান্ত করে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা AHM খায়রুজ্জামান লিটন ভাইয়ের নির্দেশক্রমে আমরা কিন্তু রাজশাহী কলেজ ছাত্রলীগ সহ মহানগরের বিভিন্ন ইউনিট, আমাদের যে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে 30টা ওয়ার্ড আছে, সবগুলোতে আমরা বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে যে আমরা সেই সেই কুকুরগুলো যেন ক্ষুধার্ত অবস্থায় যে আবারও সেই হরিণগুলো তাকে আক্রান্ত না করে, আমরা সেই কুকুরগুলোকে রাত জেগে জেগে খাওয়াইছি ভাই। জয় ভাই। ধন্যবাদ সিয়াম ভাই। আমি ওমর ফারুক ভাইয়ের কাছে যাব। তো যাওয়ার আগে বলতে চাই, যারা আমাদের লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের লাইভে যারা কমেন্টস করছেন, মাহবুব আলম রাজ, আজিম, দুলাল, কাজী ভাই সহ অনেকেই আপনাদের ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভ কামনা জানিয়েছেন। এবং সেই সাথে রাজশাহী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সিয়াম ভাইকে শুভ কামনা জানিয়েছেন আরিফি হাসান রয়েল ভাই। তো আমরা আস্তে আস্তে সবাই যারা কমেন্টস করছেন তাদের সাথেও আমরা মত বিনিময় করব। তো আমি চলে যাচ্ছি ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। জয় ভাই, সর্বপ্রথমে আমি মুজিবের চেতনা পেজে অতিথি মহোদয়গণকে সালাম দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করতে চাই। পঞ্চগড় জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার ভাই এবং শিক্ষার নগরী রাজশাহী, যেখানে আমাদের বঙ্গবন্ধুর 4 বিশিষ্ট সাহাবীর একজন আছেন রাজশাহীতে, AHM কামরুজ্জামান, সেই ঐতিহ্যবাহী রাজশাহী নগরের বিখ্যাত বিদ্যাপীঠ, সেই বিদ্যাপীঠের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সিয়াম ভাই, এবং আমাদের মাঝে সবেমাত্র যুক্ত হয়েছেন নওগাঁ জেলা ছাত্রলীগের আইকন, যার অদম্য পরিশ্রমে নওগাঁ জেলা ছাত্রলীগের সুশৃঙ্খল রয়েছে, নওগাঁ জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির রহমান রেজভি ভাই। তো রেজভি ভাই, আপনাকে অনেকক্ষণ মিস করলাম আমরা, এমন তো অবস্থায়, যদিও নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনি অ্যাড হতে একটু লেট হয়েছে। তো আপনার কাছে আজকের লাইভের সূচনা বক্তব্য হিসেবে কিছু শুনতে চাচ্ছিলাম, যদি আপনি সূচনা করার পর আমরা প্রশ্নের দিকে সম্মুখীন হতাম। ধন্যবাদ ভাই। ধন্যবাদ আজকে এই লাইভ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমি ব্যক্তিগতভাবে আপনাকে ধন্যবাদ
জানাই এবং ধন্যবাদ জানাই যারা আজকে এই লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন। আমার প্রিয় সহযোদ্ধা নূর মোহাম্মদ সিয়াম ভাই, রাজশাহী কলেজের সুযোগ্য সভাপতি, আখতারুজ্জামান আক্তার ভাই সহ যারা আজকে লাইভ প্রোগ্রাম উপভোগ করছেন, সকলকেই বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের বিষয় করোনায় ছাত্রলীগের ভূমিকা। আমরা বরাবর বাংলাদেশ ছাত্রলীগ, বাঙালি জাতি যতবার ক্লান্তি লগ্নে পড়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ততবারই বুক চিতিয়ে বাঙালি জাতির পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় এই বিশ্বব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় বাঙালি জাতির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ অকুতোভয় সৈনিক হিসাবে মুজিব আদর্শকে ধারণ করে 1948 সালে 4 জানুয়ারি প্রতিষ্ঠা লগ্নের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জাতি, বাঙালি জাতির ক্লান্তিকে দূর করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিয়ে যায়। সেই করোনা মহামারী মোকাবেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যে করোনা যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসাবে আমরা বাংলাদেশ ছাত্রলীগও প্রথম থেকেই আমরা মাঠ পর্যায়ে আছি এবং ভবিষ্যতে থাকবো। এই করোনা মহামারী মোকাবেলায় যেরকম নির্দেশনা আসবে, আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ সকল নির্দেশনায় আমরা সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ জনগণের পাশে থেকে আমরা সে সকল বাস্তবায়ন করার চেষ্টা করে যাব। ধন্যবাদ সাব্বির রহমান রিজভী ভাই, নওগাঁ জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি। ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া অস্ত্র বা সৈনিক সংগঠন। আমার জানা মতো যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগের 1.5 বছরের সিনিয়র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমরা ছাত্রলীগের সেই পরিশ্রমী এবং বাংলাদেশ 64 জেলার মধ্যে 2 জেলা এবং বিশিষ্ট বিদ্যাপীঠের মধ্যে এক বিদ্যাপীঠের বিপ্লবী সভাপতি কে পেয়েছি। সর্বপ্রথম আমি যেতে চাচ্ছি রাজশাহী কলেজের সম্মানিত সভাপতি জনাব নূর মোহাম্মদ সিয়াম ভাইয়ের কাছে। সিয়াম ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, করোনায় ঔষধ আবিষ্কার দ্রুত না হয় সেই ক্ষেত্রে আপনার ছাত্রলীগ কি পদক্ষেপ নিবে? ধন্যবাদ ফারুক ভাই। আসলে করোনা পরিস্থিতি যখন আমরা সর্বপ্রথম চীন দেশের উহান শহরে যখন করোনা সর্বপ্রথম শনাক্ত হয়, তারপর থেকেই এটা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সারা বিশ্বের বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বা স্বাস্থ্যকর্মীরা এটার এক প্রতিষেধক তৈরির জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আজ অব্দি এটার প্রতিষেধক তারা তৈরি করতে পারেনি বা চিকিৎসার যে মূলত আমি বলতে চাচ্ছি যে প্রকৃত যে চিকিৎসা সেটা এখনো তারা বলতে পারেনি। এটার আসলে আমার মনে হয় সবচাইতে এখন আমাদেরকে সচেতন থাকতে হবে, যেটা বরাবরই সরকার বলে আসছে যে আমাদেরকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে বা হ্যান্ড স্যানিটাইজার বা হাত সাবান দিয়ে ধুতে হবে। এবং বিভিন্ন সময় আমরা যেটা শুনতে পাচ্ছি যে করোনার যে ভাবে হচ্ছে, মানে প্রতিরোধ করা হচ্ছে বিভিন্ন সময় যে পানির ভাপ বা আমাদের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে ভালো ভালো ফল খাওয়া লাগবে। এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। এবং আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, যে আমরা নগরীর ব্যস্ততম যে জায়গাগুলো সেগুলোতে লক্ষ্য করলে দেখা যাবে যে সেখানে কিন্তু এই করোনা মহামারীর কারণে আমাদের বাংলাদেশেরই বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যেখানে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে,
সেখানে কিন্তু আমাদের মধ্যে এখনো সচেতনতার ঘাটতি কিছুটা থেকে যায়। আমাদের যেমন আমি যদি আমাদের রাজশাহীর ব্যস্ততম নগরী সাহেববাজার বা রেলগেট বা জিরো পয়েন্ট বা হরগ্রাম বাজার এগুলোর উদাহরণ দিই, এগুলো তো দেখলেও অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষজন কিন্তু আসলে অনেকেই মাস্ক ব্যবহার করছে না, বা অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছে না, বা অনেকেই সামাজিক দূরত্ব বজায় রাখছে না, অনেকে বা নগরীর বিভিন্ন কাঁচা বাজারগুলো বা দোকানগুলোতে দেখা যাচ্ছে যে মানুষজন গাদাগাদি করে ভিড় করে খাদ্যদ্রব্য কিনছে। এই জায়গা থেকে আমি একটা জিনিসই বলবো যে আসলে যতদিন পর্যন্ত করোনার মানে নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক বা ভ্যাকসিন এটা এখনো আমরা পাবো না, সেই অবধি আমাদেরকে শুধুমাত্র একটাই উপায় আছে, যেটা হলো সচেতনতা। সরকার আমাদেরকে যে স্বাস্থ্যবিধি দিবে সেটা মেনে চলাটাই সবচেয়ে ভালো আমার মনে হয়। ফারুক ভাই। হ্যাঁ, ধন্যবাদ সিয়াম ভাই। ধন্যবাদ নূর মোহাম্মদ সিয়াম ভাই। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি একটু আমাদের পঞ্চগড় জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব আখতারুজ্জামান আক্তার ভাইয়ের কাছে। করোনা পরিস্থিতিতে ছাত্রলীগের করণীয় আজকের লাইভ শোতে আপনার কাছে আমার প্রশ্ন, ধীরে ধীরে আন্তর্জাতিক মানের ফ্লাইট খুলে দিচ্ছে এবং খেলাধুলাও চলছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ছাত্রলীগ শিক্ষার্থীদের মাঝে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা এবং নিশ্চিত করতে হয়, সেই কাজটি আপনার ছাত্রলীগ কিভাবে করবে? ধন্যবাদ। ধীরে ধীরে ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে এবং খেলাধুলা চালু হওয়ার প্রক্রিয়া চলছে, এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক যে দূরত্ব এবং করোনা সম্পর্কে যে সচেতনতা এবং সাবধানতা, সেটি বিষয়ে ছাত্রলীগ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তাদের মধ্যে সেই সচেতনামূলক বিষয়গুলো তাদেরকে বুঝাবে, তাদেরকে উপলব্ধি করাবে, এবং তাদের মধ্যে কিভাবে সচেতনতা বোধ সৃষ্টি করা যায় সেই বিষয়ে ছাত্রলীগ কাজ করবে। তবে যেহেতু এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তো আসলে সেই বিষয়েও আমরা এখনো গভীরভাবে সেটি আমরা চিন্তা ভাবনা করিনি, বা আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সেরকম কোনো দিক নির্দেশনা এখনো আমাদেরকে দেয়নি। তো যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের মধ্যে দিক নির্দেশনা আসবে, এবং আমরা সেই বিষয়ে পরামর্শ করেই কিভাবে এই শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করা যায় সেটি আমরা অবশ্যই করব। এবং আপনি যদি বলছেন যে গণপরিবহন বা ফ্লাইট খুলে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আপনার দুটি সিটে একজন, এরকম করেই কিন্তু ই হচ্ছে, এবং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানও তাহলে সেরকম ভাবেই চালু করা হবে। ধন্যবাদ ডাক্তার ভাই, আপনি যেটা বলছেন খুব ভালো কথা। এবং আমরা যেটা দেখতেছি স্বচক্ষে, এই যে গণপরিবহনের ভাড়া সরকার বাড়িয়ে দিল এবং নিরাপদ দূরত্বে যাত্রীকে বহন করার জন্য বাস মালিক কর্তৃপক্ষদেরকে নির্দেশ দিয়েছে, কিন্তু আমরা দেখতেছি বাসের মধ্যে সেই গাদাগাদি অবস্থা, এমন তো অবস্থা, এবং ভাড়াও কম নিচ্ছে না। মনে হয় না যে আগামীতে আল্লাহ মাফ করুক, করোনা সেরে গেলে ভাড়া কমবে কিনা সেই বিষয়ে জানা নেই। তো এই যে নিরাপদ দূরত্ব জনগণ মানছে না, সেই ক্ষেত্রে আপনাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মোতাবেক আপনার পঞ্চগড় জেলা ছাত্রলীগ এবং বাংলাদেশের 64 জেলা ছাত্রলীগ কি ভূমিকা পালন করছে? জি, আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে জীবন এবং জীবিকা দুটি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হবে। জীবন বাঁচাতে হবে এবং জীবিকারও প্রয়োজন আছে। সেক্ষেত্রে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া, এটি কিন্তু বরাবরই বলা হচ্ছে।
এবং সোশ্যাল ডিস্টেন্স, এটি কিন্তু আসলে সকলকেই মেনে চলার জন্য বরাবরই বলা হচ্ছে। এবং এটি আসলে আমার নিজস্ব, আমার নিজস্ব সচেতনতা বোধ এবং আমার ভিতরের এটি বিষয় যে আসলে আমি বের হব কি না। এখন আমি যদি গাদাগাদি করে গণপরিবহনে আমি যদি পরিবহন করি, তাহলে তো এটি আমার জন্য যেমন ভালো না, এবং যারা সেই পরিবহনে যাত্রী তাদের জন্য কিন্তু ভালো না। এটি সর্বপ্রথম আমাকে নিজে সচেতন হতে হবে, আমাকে সেটি মানতে হবে। আর ধন্যবাদ আক্তার ভাই, আপনাকে ধন্যবাদ আক্তার ভাই। জয় ভাই, জয় ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সাথে আপনারা তিনজন সম্মানিত সভাপতি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইভ দেখছেন অনেক অনেক নেতাকর্মী এবং অনেক অনেক ছাত্রলীগ কর্মী যাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভকামনা জানানো হয়েছে। আমরা তাদের সবগুলো কমেন্ট আস্তে আস্তে পড়বো। সাব্বির রহমান রিজু ভাই, আপনাকে আমাদের লাইভে স্বাগতম এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তা আমি একটু রিজু ভাইয়ের কাছে যাচ্ছিলাম। রিজু ভাই, যারা লাইভ দেখছেন এদের মধ্যে মাহবুব আলম উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে আসলে উনি শিখেছেন আপনার কাছ থেকে কিভাবে বিনয়ের সহিত মানুষের সেবা করা যায়, বিনয়ী আচরণের সাথে মানুষের সেবা কতটুকু করা যায়। তো সেক্ষেত্রে আমি রিজু ভাই আপনাকে বলতে চাই, আপনারা যখন করোনার শুরুতে কাজ করেছেন তখন আসলে আপনারা মানুষের কতটুকু কাছে গিয়ে কাজ করতে পেরেছেন? ধন্যবাদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে যখন পড়ে, তখনই আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল নেহান খান জয় এবং সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তাদের প্রত্যক্ষ নির্দেশনায় আমরা শুরুতেই মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সচেতনমূলক লিফলেট, প্রচার মাইক, সেগুলো নিয়ে আমরা কিন্তু আমাদের খেটে খাওয়া দিনমজুর বাবাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের খেটে খাওয়া দিনমজুর শ্রমিক যদি বাংলাদেশে না থাকতো, তাহলে হয়তো আমাদের অনেক পুণ্য কিন্তু আমরা আনা করতে পারতাম না। সে কারণে আমরা শুরুতেই আমরা যেমন শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি, তেমনি ভাবে আমরা এ সকল দিনমজুর খেটে খাওয়া শ্রমিক বাবাদের পাশে, ভাইদের পাশে আমরা এ সকল উপকরণ নিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তারই পাশাপাশি আপনারা দেখেছেন যে সকল উৎপাদন শিল্প ব্যতীত যে সকল শ্রমিক ভাইয়েরা, দিনমজুর ভাইয়েরা যারা কর্মহীন হয়ে পড়ে, সে সকল কর্মহীন ভাইদের পাশে, সে সকল পরিবারের পাশে আমরা দুমুঠো দুবেলা খাবার তুলে দেওয়ার নিমিত্তে আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ কাজ করেছি। আমরা তাদের বাড়ি বাড়ি যে রাতের অন্ধকারে তাদের বাসায় আমরা কিন্তু সেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি। এবং আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা কিন্তু সেই প্রান্তিক কৃষক বাবাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা কিন্তু সে সকল প্রান্তিক কৃষক বাবাদের যারা শ্রমিক সংকটে ধান কাটতে পারতেছিল না এবং যারা কর্মহীন হওয়ার কারণে যারা সামর্থ্য হারিয়ে ফেলেছে, সে সকল কৃষকের কিন্তু মাঠের ধান আমরা তাদের বাসায় পৌঁছে দেওয়ার নিমিত্ত কিন্তু আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ কাজ করে গিয়েছি। এবং পাশাপাশি আপনি দেখবেন সারা বাংলাদেশের ভেতরে দৃষ্টান্ত রেখেছি আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ। আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে যে সকল শিক্ষার্থীরা মেসে, ছাত্রাবাসে, ছাত্রী নিবাসে থেকে যে সকল ভাই বোনেরা পড়াশোনা করেছে, তারা কিন্তু মেস ছেড়ে বাসায় অবস্থান করার কারণে বিভিন্ন মেস মালিক তাদেরকে কিন্তু মেসের ভাড়ার কারণে তাদেরকে কিন্তু মেস মনিটর দ্বারা তাদেরকে চাপ প্রয়োগ করে। আমরা এই বিষয়গুলো বিবেচনা করে আমরা কিন্তু সেই শিক্ষার্থীদের ভাড়া মওকুফের দাবি নিয়ে আমরা নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক হারুনুর রশিদ স্যারের সাথে আমরা কথা বলে আমরা কিন্তু জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আমরা একটি মেস মালিকদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা করেছি। সেখানে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা কিন্তু জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আমরা কিন্তু সেখানে বক্তব্য রাখি। তারই প্রেক্ষিতে আমাদের মেস মালিক এবং জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের সমন্বয়ে
একটি 15 সদস্যের টিম গঠন করা হয়। সেই 15 সদস্যের টিম জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে তারা কাজ করে যাবে। যে সকল শিক্ষার্থীদের সামর্থ্য নাই, যে সকল দিনমজুর বাবার শিক্ষার্থীরা তাদের ছেলেদেরকে নিয়ে স্বপ্ন দেখে, সে সকল শিক্ষার্থীদের যাদের সামর্থ্য নাই সেই শিক্ষার্থীদের মেস ভাড়া আমরা কিন্তু মওকুফের ব্যবস্থা করেছি। যাদের সামর্থ্য আছে তারা দিবে। দেখা যাচ্ছে অনেকের বাবা আপনার সরকারি চাকরিজীবী, ডাক্তার, আপনার বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করে, তাদের কিন্তু সামর্থ্য আছে, সরকার যেহেতু বেতন দিচ্ছে তাদেরকে, সে কারণে তাদের সামর্থ্য যাদের আছে তারা কিন্তু সে সকল মিস মালিকদের ভাড়া দিবে। আর যাদের সামর্থ্য নাই তারা পুরাটাই মওকুফ থাকবে, এবং যাদের সামর্থ্য ছিল, সামর্থ্য হারিয়ে ফেলেছে, তারা কিন্তু অর্ধেক মেসের টাকা দিবে। এইভাবে আমরা কিন্তু একটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা কিন্তু ঘোষণা আমরা ছুড়ে দিই। সেভাবে আর কি আমাদের নওগাঁ জেলা সদর সহ আমাদের 11টি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল মেস রয়েছে, ব্যক্তি মালিকানা মেস রয়েছে, এই নিয়মে চলছে। তো আমরা সর্বোপরি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর পাশে থেকে তাদের সকল দাবি দাওয়া নিয়ে আমরা কিন্তু কাজ করে যাব। এটাই আমাদের আসলে লক্ষ্য। জানি না কতটুকু পারবো, তবে আপনারা সকলে দোয়া করুন আমরা যেন অতীতের ন্যায় ভবিষ্যতে সকল সাবির ভাই, যখন আপনারা শিক্ষার্থীদের মেস ভাড়াটা মওকুফ করে দিলেন, এমন তো অবস্থায় কি বাসাওয়ালার পক্ষ থেকে, বাসা মালিকদের পক্ষ থেকে কোনো বাধা বিঘ্ন আসছিল কিনা? সেক্ষেত্রে আপনার ছাত্রলীগ কি ভূমিকা পালন করেছে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা যখন এই বিষয়গুলো উপস্থাপন করেছি, আমাদের একাধিক মেস মালিক কিন্তু সেখানে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলেছে। আপনারা লক্ষ্য করবেন অনেক মেস মালিক আছে, তারা দেখবেন যে হয়তো মেসের টাকায় তাদের জীবিকা নির্ভর হয়। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। সে কারণে আমরাও আমাদের জেলা প্রশাসকের যে পক্ষ থেকে যে প্রতিনিধি ছিল তার কাছে আমরা উপস্থাপন করেছি সরকারি যে সকল প্রণোদনা আসতেছে সেই সকল প্রণোদনার আওতায় যেন যারা মেসের টাকায় আর কি জীবিকা নির্বাহ করে তাদের বিষয়গুলো যেন বিবেচনায় থাকে। তারপরও আমরা একাধিক বিষয়গুলো ফেস করেছি, সেগুলো আমরা সে সকল মেস মালিকের সাথে আমরা সরাসরি হোক, মোবাইল ফোনে হোক, আমরা যোগাযোগ করে সেগুলো সমাধান করার চেষ্টা করেছি, এবং আমরা একাধিক ছাত্রদের পাশে দাঁড়িয়েছি, আর্থিকভাবে পাশে দাঁড়িয়েছি। সেই শিক্ষার্থীদের কথা নাই বলি, একাধিক শিক্ষার্থীর পাশে আমি নিজে দাঁড়িয়েছি। হয়তোবা অনেক মেস মালিক আছে হয়তোবা 100 বা 200 টাকার জন্য একটা ছেলের উপর হয়তোবা জুলুম হয়ে যাচ্ছে। ওই ছেলের সামর্থ্য নয়, আমার কাছে মোবাইল ফোনে বা আমার সাধারণ সম্পাদক শিউলের কাছে মোবাইল ফোনে বিষয়গুলো শেয়ার করলে আমরা কিন্তু বিকাশে সেই টাকাগুলো আর কি দিয়ে সেই শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করেছি। হ্যাঁ, ধন্যবাদ রেজু ভাই। আপনারা তিনজন সম্মানিত সভাপতি আমাদের সাথে যুক্ত আছেন। আপনারা করোনার সময় আসলে জনগণের পাশে দাঁড়িয়েছেন আপনাদের সাধ্য অনুযায়ী, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরই বারবার ছাত্রলীগের প্রশংসা করেছেন এবং আপনারা প্রশংসনীয় কাজ করেছেন। তো মজিবুর চেতনা পেজের পক্ষ থেকেও আপনাদেরকে অসংখ্য শুভকামনা রইল আপনাদের জন্য। এবং যারা লাইভ দেখছেন, অসংখ্য লোক লাইভ দেখছেন, তাদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল। আমি একটু সিয়াম ভাইয়ের কাছে যাবো, এর আগে আমি দু একটি কমেন্টস পড়ে নিতে চাই। সিয়াম ভাই, হাসিব শাহরিয়ার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, মাসুদ রানার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, মাহমুদ হাসান মনিম ওনার পক্ষ থেকে অনেক শুভকামনা। এবং উনি একটি কথা বলেছেন, সেটি হচ্ছে সিয়াম ভাই আপনি জন্মদিনের টাকা বাঁচিয়ে করোনার সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো আসলে আমি এই ব্যাপারটি একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে আসলে এই মানসিকতাটা আপনার মধ্যে, বা এই জন্মদিন পালন না করে আসলে মানুষের পাশে দাঁড়ানোটা কতটুকু আসলে আপনি কিভাবে কাজ করেছেন? ধন্যবাদ জয় ভাই। আমরা নারায়ণগঞ্জে শুনেছিলাম একজন ছাত্র নেতা নিজের বাইক বিক্রি করে সে টাকা দিয়ে করোনা রোগীর এবং করোনার সেবায় দাঁড়িয়েছিল মানুষের পাশে। আজকে আমরা আর একজন রাজনৈতিক বড় বীরকে দেখলাম যিনি নিজের জন্মদিনের টাকা বাঁচিয়ে দিয়েছেন। আমরা খুবই আকস্মিক ভাবে শুনবো তার বক্তব্যটাই আজকে। প্রথমত আমি মজিবের চেতনা পেজের যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে যে এটা আসলে আমার সৌভাগ্য বলা চলে। এখানে আমি সৌভাগ্যটা এই কারণে বলছি,
যে দুইজন জেলা ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে মানে আমি কথা বা তাদের সাথে থেকে কথা বলার যে সৌভাগ্যটা আমাকে করে দিয়েছে তারা। প্রথমত একজন জনপ্রিয় ছাত্রনেতা আখতারুজ্জামান আখতার ভাই, আমার বড় ভাই, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি, এবং আরেকজন আমার খুবই কাছের বড় ভাই সাব্বির রহমান রিজভী ভাই, যাকে আসলে সকলেই খুবই নম্রভদ্র একজন জনপ্রিয় ছাত্রনেতা হিসাবে চিনেন। আমি আমার জন্মদিনের বিষয়টা আসবো, তার আগে আসলে কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলে না। আমি তো যখন আমার জন্মদিন মার্চ মাসের 28 তারিখে, তখনই আমার কিছু কাছের ছোট ভাই যাদেরকে নিয়ে আমি সবসময় চলি বা আমার রাজশাহী কলেজের বিভিন্ন কার্যক্রমে যারা আমাকে সাহায্য সহযোগিতা করে আসে, আসলে মূলত তারাই আমাকে এই বুদ্ধিটা দেয় যে ভাই, তোমার জন্মদিনে প্রতিবার তো আমরা কেক কেটে উদযাপন করি, এবার না হয় জন্মদিনে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই, এটাই মনে হয় সবচেয়ে ভালো হবে। আমি তখন তাদের সাথে একমত পোষণ করে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ততটুকু চেষ্টা করেছি যে সাধারণ মানুষের মধ্যে সেই দিনে খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিতে। তো আমি যেটা আসলে বলছিলাম যে মানুষগুলোর কৃতজ্ঞতা না স্বীকার করলে না, এখানে জয় ভাই, আমরা একটা ইউনিটের আমি সভাপতি, রাজশাহী কলেজ ছাত্রলীগ, যেটা আমাদের রাজশাহী মহানগরের অধীনে একটা ইউনিট। সেখানে আমাদের সর্বোচ্চ নেতা আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এইচ.এম. খায়রুজ্জামান লিটন ভাই। আমরা সাধারণ ছাত্র নেতারা আসলে আমাদের কিন্তু অর্থনৈতিক তেমন সামর্থ্য নাই, বা আমাদের পরিবার থেকেও তেমন ভাবে নিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার মতো সেই সামর্থ্য কিন্তু আমাদের নাই। যখন যখন প্রয়োজন হয়েছে বিভিন্ন আমাদের মহল্লা বলেন বা আমাদের শহরের বিভিন্ন জায়গায় বা আমার কলেজে, রাজশাহী কলেজে বা রাজশাহী কলেজ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা যখন বিপদে পড়েছে, তখনই আমি কিন্তু আমাদের জননেতা এইচ.এম. খায়রুজ্জামান লিটন ভাইয়ের শরণাপন্ন হয়েছি। তিনি আমাকে তার দিক থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করেছে। আবার আরো দুইজন মানুষের নাম না বললেই নয়, আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অন্যতম সাবেক সফল সহসভাপতি ডাক্তার আনিকা ফারিয়া জামান অন্না। আমি যখন আমার রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দের বিপদের কথা বলেছি, এই করোনা পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে আমরা সবাই কিন্তু স্বাবলম্বী না। আমাদের সাথে যারা ছাত্রলীগ করে বা আমাদের আশেপাশে যারা আছে, তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের সাথে থাকছে, কিন্তু জয় ভাই আমাদেরকে তার মনের কষ্টটা বা সে যে বিভিন্ন রকম সমস্যা আছে এটা বলতে পারছে না। আমরা কিন্তু আমি যখন এগুলো জানতে পেরেছি এবং আমাদের ডাক্তার আনিকা ফারিয়া জামান অন্যার শরণাপন্ন হয়েছে, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আরেকজনের নাম না বললেই না, তিনি আমাদের রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ। আপনারা লক্ষ্য করবেন, তিনি কিন্তু এই করোনা পরিস্থিতির শুরু থেকেই, সেই মার্চ মাস থেকেই কিন্তু তিনি অনেক কাজ করে আসছেন। আমি আমাদের রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ দাদাকে যখন আমি স্মরণ করেছি, আমার রাজশাহী কলেজের বিভিন্ন স্টাফদের বিষয়ে, তারা কিন্তু অনেক, ধরেন যে ডেইলি লেবার বা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করে, তারা অনেক সমস্যার মধ্যে থাকে। আমি যখন তার কাছে শরণাপন্ন হয়েছি, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এভাবেই আমরা ছাত্রলীগ যারা আছি, তারা রাজশাহী কলেজ ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। এবং আমার জন্মদিনের বিষয়টা যেটা বলেছেন, সেটা আসলেই আমি আমার মনের দিক থেকে যে একটা অনুভূতি পেয়েছি, আসলে খুব সুন্দর একটা ভালো অনুভূতি পেয়েছি, যা আমি ইতিপূর্বে কখনো পাইনি। জয় ভাই। জি, ধন্যবাদ সিয়াম ভাই। আজকে আমরা আসলে আপনাদের তিনজনকে একসাথে একত্রিত করার উদ্দেশ্য একটি, যে আপনারা ত্যাগ আর কি অনেক কিছু ত্যাগ করে এই করোনার সময় জনগণের পাশে দাঁড়িয়েছেন। তো আমরা আজকে ওরকম গল্পই শুনবো। তো আমি একটু আক্তার ভাইয়ের কাছে যাচ্ছিলাম। আক্তার ভাই, যদি আপনি একটু আমাদেরকে বলতেন যে আসলে আপনার কতটুকু ত্যাগ স্বীকার করেছেন এবং কত বাধা পেরিয়ে মানুষের পাশে আপনি দাঁড়িয়েছেন। জি, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ সাব্বির রহমান রেজভি ভাইকে, সম্মানিত সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখা। জি, বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকেই ত্যাগের রাজনীতি করে। ছাত্রলীগ কখনো ভোগের রাজনীতি করে না, ছাত্রলীগ ত্যাগের রাজনীতি করে। তো আমরা যারা ছাত্রলীগ করি, আমরা কিন্তু অবশ্যই ত্যাগী, এবং ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করেই আমরা
ছাত্রলীগ রাজনীতি করে যাচ্ছি। তো আসলে করোনাকালীন সময়ে তো আমাদেরকে অনেকভাবে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। তো এখানে আসলে তেমন ত্যাগের বিষয় বললে আসলে বলার অনেক কিছুই রয়েছে। ছাত্রলীগ যখন থেকে শুরু করেছি তখন থেকেই কিন্তু কোনো না কোনো ভাবেই কোনো না কোনো কিছু কিন্তু ত্যাগ করতেই হচ্ছে, এবং ত্যাগ করতে করতে হয়তো বা আজকে এই জায়গায় এসেছি। জানি না আরো ভবিষ্যতে কত ত্যাগ করতে হবে। এবং যে বিষয়টি রেজভি বলছিল সেটি বিষয় হলো যে আমাদের কিন্তু ধান কাটার একটি নির্দেশ দেওয়া হয়েছিল এই কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি ভিডিও কনফারেন্স এবং সংসদীয় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন। আমাদের পঞ্চগড় জেলাতে আসলে ধান কাটা শুরু হয়েছে দেরিতে, অর্থাৎ ঈদুল ফিতরের পরে। আমাদের পঞ্চগড় জেলা ছাত্রলীগের 7টি ইউনিট রয়েছে, 5টি উপজেলা, একটি পৌরসভা এবং একটি সরকারি কলেজ। তো এই 7টি ইউনিটেই আমাদের শুরু থেকেই কিন্তু নির্দেশ দেওয়া ছিল যে ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন রকম ভাবে তাদের এই করোনাকালীন যে দুর্যোগকালীন যে কাজগুলো সেগুলো করবে। আমাদের পঞ্চগড় জেলায় সংসদীয় আসন 2টি, পঞ্চগড় 1 তেঁতুলিয়া উপজেলা, পঞ্চগড় সদর উপজেলা, পঞ্চগড় পৌরসভা এবং আটোয়ারি উপজেলা নিয়ে, এবং পঞ্চগড় 2 আসন অর্থাৎ বাংলাদেশ 2, সেটি হলো বদা উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলা। তো আমাদের পঞ্চগড় 2 বাংলাদেশ 2 আসনের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলপথ মন্ত্রী, উনি সার্বিকভাবে ওনার আসনে উনি সহযোগিতা করেছেন। উনি আমাদের পঞ্চগড় জেলা আওয়ামী লীগেরও সম্মানিত সভাপতি, দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম এমু এবং সাধারণ সম্পাদক দীপঙ্কর রায় মিঠু সহ দেবীগঞ্জ উপজেলাতে 10টি ইউনিয়ন, একটি পৌরসভা ও একটি সরকারি কলেজ রয়েছে। এই দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংশ্লিষ্ট যে সকল ইউনিট রয়েছে তারা সকলেই ছাত্রলীগের যে আপনার করোনাকালীন হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট, মাস্ক, সামাজিক দূরত্ব বজায় রাখা, উপহার সামগ্রী, সবজি, ঈদ উপহার, ধান কাটা মানুষের মাঝে এবং শুরু করে তারা যে সকল কার্যক্রম তারা কিন্তু এখন পর্যন্ত করেই যাচ্ছে। এবং আমাদের মাননীয় রেলপথ মন্ত্রী উনি কিন্তু সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমাদের বদা উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয়া আলম অমি এবং সাধারণ সম্পাদক আখতারুজ্জামান রম্য, এবং বদা উপজেলাতেও 10টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং একটি সরকারি কলেজ রয়েছে। সেখানেও উপজেলা ছাত্রলীগের সাথে সমন্বয় করে তাদের সংশ্লিষ্ট সকল ইউনিট তারাও এই কাজগুলি অব্যাহতভাবে করে যাচ্ছে। এবং আমাদের পঞ্চগড় 1 আসনে আমাদের পঞ্চগড় জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং পঞ্চগড় জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জননেতা জনাব আলহাজ আনোয়ার সাদাত সম্রাট, উনি শুরু থেকেই এবং উনি একেবারেই তরুণ একজন, এবং ছাত্রলীগ থেকে উনি সরাসরি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং উনি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন, ওনার বাবার সাথে আমাদের প্রিয় নেত্রীর খুব ভালো সম্পর্ক ছিল। সেই ক্ষেত্রে নেত্রী ওনাকে ব্যক্তিগতভাবে চেনে এবং ওনার দিক নির্দেশনায় পঞ্চগড় 1 আসনের তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগ আমাদের ছাত্রলীগের সভাপতি আশফাকুর রহমান সোহান এবং সাধারণ সম্পাদক কাজী মুশফিকুর রহমান সাকিব, তারা কিন্তু টিম তেঁতুলিয়া নামে একটি কমিটি করেছে। এবং এই টিম তেঁতুলিয়া কমিটি তাদের কাজ হলো তাদের মধ্য থেকে যারা স্বাবলম্বী তারা সেখানে তাদের যার যতটুকু সামর্থ্য সেখানে তারা সেটি অনুদান হোক বা সহযোগিতা হোক করে, এবং তারা সেই টিমের মাধ্যমেই কারা প্রাপ্য উপহার সামগ্রী পাওয়ার তাদেরকে খুঁজে বের করে তাদের মাঝে পৌঁছে দেয়। এবং তারাও কিন্তু এই কাজগুলি করে গেছে। এবং আমাদের আটোয়ারি উপজেলা ছাত্রলীগ সেখানে আয়ুব এবং সিফাত সভাপতি সম্পাদক তারাও সেই কাজগুলি করেছে। এবং আমাদের সদর উপজেলা ছাত্রলীগ তারা কিন্তু একটি বৃহৎ উদ্যোগ নিয়েছিল, সেটি আমাদের জেলার সাথে সমন্বয় করেছিল পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ এবং সাধারণ সম্পাদক মুরাদ হোসেন। এবং উপজেলা ছাত্রলীগ তাদের 10টি ইউনিয়ন
তারাও আক্তার ভাই, কিন্তু সবজি বাজার একটি প্রোগ্রাম করেছে, সেই প্রোগ্রামে তারা জেলা ছাত্রলীগের সমন্বয় করে করেছে, এবং আমাদের পঞ্চগড় পৌরসভা ছাত্রলীগ তারাও কিন্তু করে যাচ্ছে, এবং কলেজ শাখা ছাত্রলীগ তারাও কিন্তু এই কাজ করে যাচ্ছে। তো ছাত্রলীগ অসংখ্য কিন্তু ধন্যবাদ আসলে আক্তার ভাই। শুরু থেকেই ত্যাগ করে যাচ্ছে। আক্তার ভাই, 1 মিনিট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভটি শেষ করব। তো শেষ করার আগে আমি অবশ্যই ফারুক ভাইয়ের কাছে যাবো। যাওয়ার আগে আমি রিজু ভাইকে একটি লাস্ট প্রশ্ন করতে চাই। রিজু ভাই, যখন আসলে আপনাদের ছাত্রলীগ সংগঠন বরাবরই সবার জন্যই কাজ করেছেন, তো আপনাদের আসলে ছাত্রলীগ কর্মীদের বা ছাত্রলীগ যারা নেতাকর্মী ছিল, যারা কাজ করেছে, তাদের পরিবার এবং স্বেচ্ছাসেবকদের পরিবারের জন্য আপনাদের কোনো ভূমিকা ছিল কিনা? ধন্যবাদ। এখানে এই করোনা মহামারী কারণে আমাদের যেই বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় নওগাঁ জেলা ছাত্রলীগ আমরা 11টি উপজেলায় 99টি ইউনিয়ন 3টি পৌরসভায় আমরা স্বেচ্ছাসেবক টিম করেছি এবং নির্দেশনা দিয়েছিলাম প্রত্যেকটা উপজেলা ছাত্রলীগকে, তারা সে সকল টিম করেছে। এই এমন একটি ভাইরাস, অদৃশ্য ভাইরাস, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, সেই ভাইরাসকে মোকাবেলা করে যে সকল স্বেচ্ছাসেবক টিম কাজ করেছে, আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করেছি, তাদেরকে সাহস জুগিয়েছি। এখানে পাশে থাকতে বলতে আমরা নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সব সময় সে সকল স্বেচ্ছাসেবক টিমের সদস্যদের সাথে আমরা সার্বক্ষণিক মোবাইল ফোনে আমরা এবং ভিডিও কনফারেন্স করছি এবং ভিডিও কলে তাদের সাথে সবসময় আমরা যোগাযোগ স্থাপন করেছি। আমাদের সাথে যোগাযোগ স্থাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সভাপতি আল নাহান খান জয় এবং সংগ্রামী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা। তারাও সবসময় আমাদের ফোনে আমাদের সার্বিক খোঁজ খবর নিয়েছে, আমাদের শারীরিক খোঁজ খবর নিয়েছে, আমাদের স্বেচ্ছাসেবক টিমের শারীরিক খোঁজ খবর নিয়েছে। আমরা তাদের সেই তারা যেভাবে আমাদের খোঁজ খবর নিয়েছে, তাদের জায়গা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিমের পাশে থেকে তাদেরকে সাহস জুগিয়েছি এবং আমরা সবসময় বলেছি আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ সবসময় আপনাদের পাশে আছি, সকল সহযোগিতা আপনারা পাবেন যে কোনো সময়। আপনাদের পারিবারিক ভাবে কোনো সহযোগিতা যদি প্রয়োজন হয় সে সকল সহযোগিতা আমরা করব। তেমনি ভাবে আমরা যে সকল খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী আমরা বিতরণ করেছি, আপনারা হয়তোবা এখানে বললে কেমন দেখায় জানি না, আমাদের অনেক ছাত্রলীগের কর্মী রয়েছে, তারাও কিন্তু অনেক দারিদ্র পরিবারের, সে কারণে হয়তোবা ছাত্রলীগ করার কারণে বা তারা হয়তোবা অনেক জায়গায় এই খাদ্য সামগ্রী বা ঈদ সামগ্রীর সহযোগিতা চাইতে পারে না। আমরা কিন্তু নিশ্চুপ ভাবে আমরা কিন্তু তাদের চাওয়ার অপেক্ষায় রাখিনি। আমরা কিন্তু নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আমরা আমাদের বিবেচনায় সে সকল আমাদের সহকর্মীদের কিন্তু বাসায় যে তারা হয়তো জানে না, কিন্তু আমরা তাদের বাসায়, আমরা নিজেও হই বা আমাদের অন্য সহকর্মী দ্বারা তাদের বাসায় কিন্তু আমরা সেই খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী আমরা কিন্তু সেখানে পৌঁছে দিয়েছি এবং মাস্কও পৌঁছে দিয়েছি, মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার আমরা তাদের বাসায় পৌঁছে দিয়েছি। এভাবে আমাদের সকল সহকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা পেয়েছি আমাদের সকল সহকর্মীদেরকে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে, আমাদের সহকর্মীদেরকে যাদেরকে আমরা স্মরণ করেছি, সকল সহকর্মী আমাদের নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের আমাদের পাশে থেকেছে। ধন্যবাদ রিজভী ভাই, আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো রিজভী ভাই, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। একজন ছাত্রলীগের কর্মী সক্রিয় থাকার কারণে আক্রান্তের ঝুঁকি বেশি, সে কিভাবে তার পরিবারকে মানিয়ে নেবে, এই বিষয়ে যদি আপনি একটু সুস্পষ্ট ধারণা দিতেন। ধন্যবাদ। দেখেন, আমার পরিবারও এই অদৃশ্য ভাইরাসের কারণে ঝুঁকিতে থাকে। যেমন আমার বাবা, মা এবং আমার বড় ভাইয়ের একটা মেয়ে রয়েছে, সবেমাত্র 1 বছর পার হয়েছে, ছোট্ট বাচ্চা। সবসময় আমার কাছে, আমাকে বলতে সে পাগল, আমি বাসায় গেলে ছোট বাবা বলে ছুটে চলে আসে আমার কাছে। সেই বাচ্চাটাও কিন্তু ঝুঁকিতে থাকে। সে কারণে আমি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সংস্থা যে সকল নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত, আমি সে সকল স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করেছি এবং আমাদের সাধারণ আমাদের কর্মীদের মাঝেও সেই বিষয়গুলো নির্দেশনা দিয়েছি। যেমন আমি যখন বাহিরে আমাদের সকল কর্মসূচি সম্পন্ন করে যখন বাসায় যে
আমি শুরুতে আমি চলে যাই কিন্তু টিউবওয়েল পারে, যে সেখানে সাবান থাকে, হ্যান্ড ওয়াশ থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমি সুন্দর করে কিন্তু আমার পুরা হাত এবং মুখমণ্ডল সবকিছু আমি পরিষ্কার করে তারপর আমি বাসায় প্রবেশ করি। হয়তোবা পোশাক আশাকের ক্ষেত্রে হয়তোবা অতটা মেনটেন করা সম্ভব হয়নি, তবে শারীরিকভাবে এই সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে এই স্বাস্থ্যবিধি সম্পর্কে যে পরামর্শ দিয়েছে, 20 সেকেন্ড সুন্দরভাবে হাত পরিষ্কার করতে হবে সাবান দিয়ে, সেভাবে আর কি পরিষ্কার করেই আমি আমার বাসায় প্রবেশ করেছি। এবং আমাদের সকল সহকর্মীদেরকে আমরা বিভিন্ন সময় যখন যাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাদেরকে এই পরামর্শ দিয়েছি। বা আমাদের কর্মসূচিতে যে সকল সহকর্মীরা এসেছে, আমরা সাথে সাথে আমরা জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সে সকল সহকর্মীদেরকে আমরা কিন্তু তাৎক্ষণিক পরামর্শ স্বরূপ নির্দেশনা দিয়েছি যে আপনারা এই প্রোগ্রাম করছেন, আপনার কারণে আপনার পরিবার যেন কোনো ঝুঁকিতে না পড়ে, সে কারণে আমাকে সতর্কভাবে চলাফেরা করতে হবে, প্রোগ্রামও করতে হবে, আমাদের পরিবারকে সেফ রাখতে হবে। সে কারণে আমরা এই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য সংস্থার এই সকল নির্দেশনাগুলো আমাদের কর্মীদের কাছে আমরা উপস্থাপন করেছি, এবং তারাও, আমার দৃঢ় বিশ্বাস, তারাও সে সকল স্বাস্থ্যবিধি মেনে আমাদের সকল কর্মসূচি সম্পন্ন করেছে। এবং আপনারা জানেন যে অবগত হয়তো বা হয়েছেন যে আমার নওগাঁ জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বিশ্বজিৎ সাহা, সে কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। আল্লাহর অশেষ মেহেরবানিতে সে শারীরিকভাবে অনেকটা সুস্থ, সকলের দোয়ায় সে আবারও আমাদের মাঝে রাজপথে ফিরে আসবে। তবে আমাদের সাবির ভাই, খুব সুন্দর কথা। আপনি এমন তো অবস্থায় আরেকটা প্রশ্নের ধাপ আমাকে এগিয়ে দিলেন। আপনার যেহেতু আপনার ছাত্রলীগের, জেলা ছাত্রলীগের একজন নেতা, যে বললেন বিশ্বজিৎ সাহা, সে করোনায় আক্রান্ত, যে তার করোনা আক্রান্ত হওয়ার পরে আপনি আপনার জেলা ছাত্রলীগের সকল স্তরের ইউনিটকে আপনি কিরকম নির্দেশনা দিয়েছিলেন বা কিরকম নোটিশ জারি করেছিলেন, সেই বিষয়ে যদি আপনার কাছে একটু জানতে পারতাম। জি, ধন্যবাদ। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ফেসবুকের দ্বারা এই বিষয়গুলা সব জায়গা উপস্থাপন হয়ে থাকে। যেমন ভাবে আমাদের জেলা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক বিশ্বজিৎ সাহার করোনা পজিটিভ আসা মাত্রই সে সর্বপ্রথম আমাকে মোবাইল ফোনে জানিয়েছে যে ভাই আমার করোনা পজিটিভ এসেছে, এবং আমার সাধারণ সম্পাদককে জানিয়েছে। এবং এই বিষয়গুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ফেসবুকে ভাইরাল হয়, তখন আমাদের সকল ইউনিটের নেতৃবৃন্দ কিন্তু বিষয়টা তাদের চোখে পড়ে, এবং তারাও মোবাইল ফোনে আমাদেরকে বলেছে যে ভাই আপনিও কি তার সংস্পর্শে আসছেন কিনা। আমিও তাকে বলেছি হ্যাঁ, তার সংস্পর্শে আসেনি, তার সাথে আমাদের সকল কর্মসূচিতে সে দাপ্তরিক কাজ করে, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক, উপদপ্তর সম্পাদক। সেখান থেকে আমরা যে সকল কর্মসূচি করেছে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেই করেছি, সে কারণে আল্লাহর রহমতে আমাদের সেই ঝুঁকিটা নাই, এভাবে বলেছি। এবং তাদেরকেও বলেছি দেখো আমরা কিন্তু কর্মসূচির ফাঁকে একে অপরের সাথে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা হয়তোবা মানতে পারি না, সে কারণে আবারও নতুন করে আমাদের জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা মোবাইল ফোনে তাদের কাছে, তাদের জেলা প্রত্যেকটা উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমরা নির্দেশনা দিয়েছে যে আমার সকল সহকর্মীদেরকে এই অন্তত সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে কর্মসূচি। কারণ আমাদের সাব্বির ভাই ধন্যবাদ। আমাদের লাইভের সময়টা অতি কম, কিন্তু আমি তার আগে আরেকটা প্রশ্ন করতে চাই। বিদ্যাপীঠের বিপ্লবী সভাপতি জনাব নূর মোহাম্মদ সিয়াম ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। টিকা আবিষ্কার যদিও হয়ে যায়, আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা উন্নয়নশীল দেশ, এমন তো অবস্থায় অনেক দরিদ্র লোক আমরা এখনো বাস করি, যাদের হয়তো অনেক আর্থিক অবস্থা খারাপ। সেই ক্ষেত্রে টিকা যদিও আবিষ্কার হয়ে যায়, সেই ক্ষেত্রে টিকার দাম যদি পরিমাণে অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আপনার ছাত্রলীগ সেই মুহূর্তে কি ভূমিকা পালন করবে, সেটা যদি আপনি একটু জানাতেন প্লিজ। ধন্যবাদ ফারুক ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে যেভাবে রোগী দিন দিন বাড়ছে, সেই দিক থেকে আমরা একটা আসলে নিম্ন আয়ের দেশ, এই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য বিভিন্ন সময় লকডাউনটা তুলে দেওয়া হচ্ছে, বা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাগুলো বা কলকারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। এতে করে করোনা ঝুঁকিটা আরো বাড়ছে। আর যেটা আপনি বলেছেন যে টিকা আবিষ্কার হলেও টিকার যদি মানে আমাদের ক্রয় সীমার অতিরিক্ত
মূল্য হয়ে যায় সেক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকাটা। তো অবশ্যই টিকা আবিষ্কার হয়ে গেলে টিকার দাম যদি বেশি হয়, অবশ্যই আমরা ছাত্রলীগ আমাদের আশেপাশে যারা সাধারণ মানুষজন আছেন তাদের পাশে অবশ্যই আমরা একটা ফান্ড তৈরি করে বা একটা ফান্ডের মাধ্যমে তাদেরকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব, বা আমাদের যারা স্থানীয় আওয়ামী লীগ নেতা আছেন তাদের শরণাপন্ন হলেও তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, বা আমাদের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা HM খায়রুজ্জামান লিটন ভাই, তিনিও আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসেন। আসলে টিকা আবিষ্কার হওয়ার পর টিকার দামটা যদি মানুষের ক্রয় ক্ষমতার, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যারা ছাত্রলীগ বা ছাত্রলীগের নেতৃবৃন্দ আছি আমরা তারা সকলে মিলে যেটা করা যেতে পারে, একটা ফান্ড গঠন করে তাদের পাশে দাঁড়ানো যেতে পারে। মোবারক ভাই। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ শ্যাম ভাই। আমি আর এক মানে লাইভের একবারে শেষ প্রান্তে 55 মিনিট আমাদের লাইভ হয়ে গেছে ইতোমধ্যে। তো আমি আর একটা প্রশ্ন করতে চাই আমাদের পঞ্চগড় জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার ভাইকে। করোনা পরিস্থিতি যেভাবে দিন দিন বেড়েই চলেছে, এমন তো অবস্থায় মৃত্যুর মিছিল যদি আমাদের দেশে ইতালির এবং ইউএস এর মতো হতে থাকে, সেই ক্ষেত্রে আপনি আপনার জেলা ছাত্রলীগকে কিভাবে মেনটেন করে আপনি নির্দেশনা দিবেন, এবং নতুন করে করোনা আক্রান্ত যদি হয়ে যায় আরো বেশি, সেই ক্ষেত্রে আপনি প্রতিরোধ করার জন্য কি পদক্ষেপ নেবে আপনার ছাত্রলীগ? প্লিজ আক্তার ভাই। জি, করোনার ছাত্রলীগ যে স্বেচ্ছাসেবক হিসেবে মাঠে কাজ করছে, করোনার থেকে মানে প্রোটেকশনের যে বিষয়গুলো সেটি এবং সেগুলো আসলে আমাদের ছাত্রলীগের মাঝে তেমন নেই। আপনার আমরা সেরকমভাবে ছাত্রলীগকে তাদের প্রোটেকশনের জন্য তেমন কোনো কিছু দিতে পারিনি। এবং আমাদের পঞ্চগড় জেলায় এ পর্যন্ত 3 জন করোনা রোগী মারা গেছে, এবং আমাদের বোধহয় ছাত্রলীগ একজনকে দাফন করেছে, এবং ছাত্রলীগকে বলা রয়েছে করোনায় যদি কেউ মৃত্যুবরণ করে তার সৎকার বা দাফন ছাত্রলীগ যেন সার্বিক সহযোগিতা করে। সারা বাংলাদেশে যেমন ছাত্রলীগ করতেছে, পঞ্চগড় জেলাও ছাত্রলীগ করবে, এবং ইতিমধ্যে 3 জন যে মারা গেছে ছাত্রলীগ কিন্তু সেখানে সম্পৃক্ত ছিল। এবং আমরা অবশ্যই দোয়া করি আল্লাহ না করুক যে অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও এই মৃত্যুর হারটা বৃদ্ধি যেন না পায়। তার কারণ আসলে এটি একেবারে আমাদের কাছে কাম্য নয় যে এমন এটি একটি প্রাদুর্ভাব যে আসলে এটিতে আপনি দেখছেন যে বাবা ছেলেকে, ছেলে মেয়ে বাবাকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এরকম কিন্তু কিছু ঘটনা ঘটেছে। এবং গতকালকে একজন করোনা রোগী কিন্তু সুইসাইডও করেছে। আসলে এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। তো আমরা মনে করি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা যে যে ধর্মের হয়ে আমরা প্রার্থনা করি যে আমরা যেন দ্রুত এই প্রাদুর্ভাব থেকে আমরা যেন মুক্তি পাই, এবং আল্লাহ যেন আমাদেরকে এই প্রাদুর্ভাব থেকে অবশ্যই, এবং এই যে একটা ভীতি আতঙ্ক, এটি থেকে যেন আমাদেরকে হেফাজত করে। আর আমাদের প্রিয় নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলেছে যে আধার কেটে যাবে। তো আমরা মনে করি অবশ্যই এই আধার কেটে যাবে। ধন্যবাদ আক্তার ভাই। অসংখ্য ধন্যবাদ আক্তার ভাই আপনাকে, এবং শ্যাম ভাইকেও ধন্যবাদ, সাব্বির ভাইকেও ধন্যবাদ। জয় ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ করার আগে আমরা আপনাদের কাছ থেকে যে একটু মূল্যবান কথা শুনবো। তো এর আগে আমি একটু কমেন্টস গুলো দেখে নিচ্ছি। আসলে যারা লাইভ দেখছেন, অনেকে লাইভ দেখছেন, এদের মধ্যে আমরা একটু আগে যার কথা বললাম, যিনি আসলে করোনায় নিজের বাইক বিক্রি করে ত্রাণ দিয়েছেন, আমাদের প্রিয় সিয়াম ভাই, ওনার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা। এবং যারা লাইভ দেখছেন এদের মধ্যে অনেকের কিছু বিষয় আছে এগুলো আপনাদের সাথে মতামত করবে। তো আমরা যেহেতু শেষ পর্যায়ে, আমরা শুধু তাদের নামগুলো বলে যাচ্ছি। আলিফ হোসেন, তরুণ হাসান, রিঙ্কু, সজীব, MT সোহাগ, মাহবুল রহমান রাজ, রক্তিম ইসলাম। তো এরকম অনেকেই লাইভ দেখছেন। তো আমি শেষ রিজু ভাইয়ের কাছে একটি শেষ কথা বলতে চাই। রিজু ভাই, আসলে আমার যে কথা, আমার ব্যক্তিগত কথা হলো এটি, আপনারা ছাত্রলীগ বরাবরই প্রশংসনীয় কাজ করেছেন। তো দুঃখজনক একটি ব্যাপার ছিল, সেটি হচ্ছে করোনার মধ্যে আসলে
কিছু অমানবিক কাজ হয়েছে, কিছু অনৈতিক কর্মকাণ্ড হয়েছে। আসলে এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক। তো এই ব্যাপারে আসলে যদি রিজু ভাই আপনি আমাদের কিছু বলতেন যে জনগণের সচেতন থাকা উচিত। এখানে আপনি অনৈতিক কাজের কথা বলেছেন, অনৈতিক কাজ কোনটা আমি সেটা তো সুস্পষ্ট বুঝতে পারলাম না, কোনটাকে বলেছেন অনৈতিক কাজ? অনৈতিক কাজ বলতে আমাদের ত্রাণ নিয়ে কিছু অনিয়ম ছিল। আমাদের আসলে দুর্নীতিতে জড়িয়ে ছিল আমাদের অনেক নেতাকর্মী বা আপনাদের সংগঠনের অনেক নেতাকর্মী। এবং সবচেয়ে অমানবিক যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে আমাদের এই করোনার মধ্যে আমাদের হীরামণি, আমাদের আদরের বোন ধর্ষণ হয়, তাকে হত্যা করা হয়, এবং করোনার মধ্যে আরো 2 জনকে ধর্ষণ করে হত্যা করা হয়। তো এরকম অনেক অমানবিক কাজই ঘটেছে আমাদের চারপাশে। তো আমি আসলে এগুলোই বলতে যাচ্ছিলাম। আচ্ছা, ধন্যবাদ। এখানে যে সকল অমানবিক কাজের কথা বলেছেন, ধর্ষণের বিষয়টা, এখানে সরকার কিন্তু একটি আইন জারি করেছে ধর্ষকদের বিরুদ্ধে, এবং সে আইনের প্রেক্ষিতে আমি একটি কথা বলবো, যারা ধর্ষক হিসেবে সমাজে চিহ্নিত হবে প্রকাশ্যে তাদের দিবালোকে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে, বা জনসমক্ষে তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাই হচ্ছে এই ধর্ষকদের আমার মনে হয় সর্বনিম্ন শাস্তি এটা হওয়া উচিত। আর ধর্ষকদের কোনো ছাড় নাই। এটা আমি মনে করি এই করোনা মহামারীতে এই যখন মানবতার জীবন যাপন মানুষ করছে তখন এই অমানবিক কর্মকাণ্ডের আমি ধিক্কার জানাই। আর নেতাকর্মীদের বিষয় যেটা বলেছেন, যারা অনৈতিক কার্যক্রমে জড়িত ত্রাণের বিষয় নিয়ে, আমাদের প্রিয় নেত্রী দর্শক শেখ হাসিনা কিন্তু সবসময় বলেছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখানে আমি মনে করব সকলের মানসিকতা এক না। এখানে যারা আপনারা দেখবেন যে যারা হয়তোবা যেটা বলে যে সুযোগ সন্ধানে হিসাবে যারা আমাদের আওয়ামী লীগের ছায়াতলে এসে যারা নেতৃত্ব স্থানে বসেছে, তারাই এই দুর্নীতির কর্মকাণ্ডে তারা জড়িয়ে পড়েছে। যারা প্রকৃত আদর্শ নিয়ে রাজনীতি করে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে ধারণ করে, তারা এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা আমি মনে করি নাই। আর এখানে আমাদের কিছু মিডিয়া সাংবাদিক রয়েছে যারা বরাবরের নাই কলমের দ্বারা আমাদের বাঙালি জাতিকে প্রশ্নবিদ্ধ করে, হয়তোবা সে কারণেই ছোট বিষয়কে বড় আকার ধারণ করে আমাদের বাঙালি জাতির কাছে ছুড়ে দিয়েছে কিছু সাংবাদিক। সে কারণে হয়তোবা আমরা এই বিষয়গুলোকে আরো বেশি সামনে নিয়ে এসেছি। তবে যারা মানবিকভাবে, যারা নিরলসভাবে পরিশ্রম করে যারা দিন রাত কাজ করে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু খুব কম আমাদের সামনে আসছে। যেমন আমাদের আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী যারা স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব কিন্তু এই করোনা মহামারীর কারণে নিভে গেছে। আমাদের উত্তরবঙ্গের প্রিয় আমাদের নেতা নাসিম ভাই কিন্তু মৃত্যুবরণ করেছে। বেশ কিছু নেতাকর্মী কিন্তু এই করোনা মহামারীর কারণে সাধারণ জনগণের পাশে যারা ত্রাণ নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছে, সে কারণে কিন্তু হয়তো বা আক্রান্ত হয়ে আল্লাহ আমাদের কাছ থেকে তারা চির বিদায় নিয়ে চলে গেছে। সে কারণে বলবো যে ছোট ছোট অনৈতিক এই করোনা মহামারীর যে ত্রাণের বিষয়গুলো হয়েছে, আমরা এই বিষয়গুলাকে আমরা ওভাবে না নিয়ে যারা মানবিকভাবে কাজ করে গেছে তাদের গুলাই আমরা সামনে নিয়ে এসে তাদেরকে ফলো করে আমরা ভবিষ্যতের মানবিক কাজে নিজেদেরকে আরো উদ্বুদ্ধ করবো আর আকৃষ্ট করব। সেই বিবেচনায় আমি সকলকে বলবো যে যারা মানবিকভাবে এগিয়ে এসেছে, আমরা কিছু না পারলেও তাদের জন্য শুভকামনা করব, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈবা দান করে এবং আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দান করে। ধন্যবাদ রেজু ভাই। আমরা আমাদের লাইভটি একদম শেষ পর্যায়ে আমরা আমাদের লাইভটি শেষ করব। তো আমি শেষ করার আগে সিয়াম ভাইকে বলতে চাই, সিয়াম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সিয়াম ভাই, আসলে আপনার কাছে বলতে চাই, আমরা জানি রাজশাহী শহর অনেক পরিচ্ছন্ন শহর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এবং আপনি রাজশাহী কলেজের সম্মানিত সভাপতি। তো আমি আসলে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আমাদের করোনা এই ব্যাপারে আপনি সংক্ষিপ্ত যদি আমাদের কিছু বলতেন। হ্যাঁ, প্রথমে আমি একটা কথা বলতে চাই যে আসলে ওই যে নারায়ণগঞ্জের যে ছাত্র নেতাটার কথা বললেন যে মোটরসাইকেল বিক্রি করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, তার নামও কিন্তু সিয়াম, এটা আমি জানাই আপনাদেরকে।
আর খুবই সুন্দর একটা জি, প্রশ্ন করেছেন কাকতালীয় জয়। ভাবে বিষয়টা তো হ্যাঁ, ওই জায়গায় কাকতালীয় মিলে ভাবে গেল ভাই, দুইজনের কাকতালীয় নামই ভাবে সিয়াম। বিষয়টা ওই জায়গাটায় মিলে গেল, এই জন্য বেশি আরো অবাক হওয়ার বিষয়। যার জন্য অনেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার শিয়াম ভাই, আপনি আপনার বাইক বিক্রি করে দিয়ে মানুষের পাশে দাঁড়ালেন। তখন আমি বিষয়টা তাদেরকে পরিষ্কার করে দিয়েছি, আসলে আমি সেই শিয়াম না। তো যাই হোক, আমি জয় ভাইয়ের প্রশ্নটাতে আসি। জয় ভাই, করোনা পরিস্থিতি যত, আমি আমার রাজশাহীর পরিস্থিতিটাই বলি। আমাদের রাজশাহীতে কিন্তু প্রথম করোনা শনাক্ত হয় গত মে মাসের 15 তারিখে। তারপরে জুন মাসে আমাদের নগরীতে 9 জন ছিল করোনা শনাক্ত রোগী। তারপরে 9 জন থেকে 19 জন হয়, 19 জন থেকে 14 তারিখে আবার যে সেটা যে 46 জনে পরিণত হয়, এবং আজকে যে 21শে জুন, এটার সংখ্যাটা আমাদের রাজশাহী শুধু নগরীর মধ্যেই হয়েছে কিন্তু 119 জন। সেজন্য আমাদের যেটা, যেহেতু এখন পর্যন্ত আমাদের এই টিকাটা আবিষ্কার হয়নি, সেজন্য আমি অবশ্যই আপনাদের মুজিবের চেতনা এই পেজের মাধ্যমে আমাদের আহ, যারা শুনছেন বা যারা দর্শক আছে তাদেরকে একটা কথাই বলবো যে আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে অবশ্যই সেই নির্দেশনাগুলো মেনে আমাদেরকে চলাফেরা করতে হবে। প্রয়োজন ছাড়া আমাদের বাইরে যাওয়া এই এই অভ্যাসটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আশেপাশে যেখানে এত মানুষ এই রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে, অনেক মানুষ মৃত্যুবরণ করছেন, সেই জায়গা থেকে আমরা যদি আজ পর্যন্ত সচেতন না হই, আমরা আর কবে যে সচেতন হব? সেজন্য আমি বলবো যে অবশ্যই সরকারের নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করতে হবে, আহ, সামাজিক দূরত্ব মেনে মেনে চলতে হবে, এবং এভাবেই আমাদেরকে চলাচল করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের এই টিকাটা শনাক্ত, সেই টিকাটা আমরা এখনো পাই হাতে। আর এর সাথে আমি জয় ভাই, আহ, সাব্বির ভাইয়ের একটা আপনি প্রশ্ন করেছিলেন যে যে অনৈতিক যে বিষয়টা, আমি এটা একটু অ্যাড করতে চাই। আমরা কিন্তু যদি হিসাব করতে যাই, আমাদের যে সকল সরকারি প্রতিনিধি আছে সারা বাংলাদেশ জুড়ে, যেমন ধরেন যে এমপি, মন্ত্রী বা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মেম্বার, এই সকল প্রতিনিধি বা কাউন্সিলর, এই সকল প্রতিনিধিগুলো যদি আমরা একটা সমীকরণ হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে যে সব মিলিয়ে হিসাব করলে হয়তো 50 থেকে 60 হাজার জনপ্রতিনিধি হবে সারা বাংলাদেশ জুড়ে। এর মধ্যে কিন্তু আমাদের যে বিভিন্ন সময় বিভিন্ন রটনা রটেছে, যে চাল চোর বা তেল চোর, এই যে 50 থেকে 60 হাজার, আর এই সংখ্যার সাথে তুলনা করতে গেলে কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য জয় ভাই। আর যেখানে আমাদের বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্ব আছে জননেত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু এই সকল যারা দুর্নীতির সাথে জড়িত আছে তাদেরকে কোনোভাবে কিন্তু ছাড় দেয়নি, এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাই। আর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর কিন্তু বাংলাদেশ আর দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়নি, এই বিষয়টা আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন। সেই জায়গা থেকে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে জননেত্রী শেখ হাসিনার হাতে যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব আছে, এরকম ছোটখাটো অনুপ্রবেশ, কিছু আমাদের দলে দেখা যাচ্ছে যে অন্য দল থেকে কিছু অনুপ্রবেশকারীরা ঢুকে কিন্তু এরকম ছোটখাটো বিশৃঙ্খলা করছে শুধুমাত্র দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য। তো আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, এরা যতক্ষণ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনার দায়িত্ব আছে, এই ছোটখাটো দুর্নীতি হলেও তারা অবশ্যই সাজাপ্রাপ্ত হবে। অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই। তো আমরা আমাদের লাইভটি শেষ করব এখনই। তো আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন আপনারা যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাব্বির রহমান রেজভি ভাই, আখতারুজ্জামান আক্তার ভাই এবং নূর মোহাম্মদ সিয়াম ভাই, আমাদের সাথে আপনারা দীর্ঘ সময় যুক্ত ছিলেন, এই জন্য মুজিবুর পেজ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আপনারা এই করোনার সময় অসহায় মানুষের পাশে দিনরাত দাঁড়িয়েছিলেন, দিনরাত আপনারা পরিশ্রম করেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের এই সমস্ত ভালো কাজগুলো আমাদের অনুপ্রেরণা এবং আপনাদের সংগঠনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা। তো আমরা আশা করবো যে আপনারা ছাত্রলীগ সংগঠন ভবিষ্যতে এরকম অনেক ভালো কাজ করবেন, জনগণের পাশে দাঁড়াবেন। তো আমি আমার আজকের এই লাইভটি শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, এবং ভবিষ্যতে অবশ্যই, তবে অবশ্যই জয় ভাই, হ্যাঁ জয় ভাই, জি জি, তো অবশ্যই লাইভটা শেষ করব। আমরা অতিথিদের তারা নিজেরাই কথা বলে দর্শকদের মাঝে বিদায় নেবে, এটা আমি চাচ্ছিলাম। তবে তার আগে একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের
নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তিনি এবং অদম্য পরিশ্রম এবং খুব পারিশ্রমিক একজন নেতা এবং আমাদের খেলোয়াড়, এবং তার সুস্থতা কামনা করছি। এবং তার এই পরিশ্রম নিয়ে এবং তার জনগণের মাঝে ছুটে চলা নিয়ে আমরা যদি কিছু শুনতে পারতাম আক্তার ভাইয়ের কাছ থেকে। আরেকটু অ্যাড করতে যাচ্ছিলাম, শুধু আমাদের মাস্টারফি ভাই না, যারা আসলে যারা কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, যারা আক্রান্ত হয়েছেন, আমরা তাদের সবার সুস্থতা কামনা করছি। জি 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 জি। তো আক্তার ভাইয়ের কাছ থেকে মাশরাফি ভাই সম্পর্কে যদি কিছু জানতে পারতাম। জি ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তাকে আমরা সবাই নড়াইল এক্সপ্রেস বা মেশ ভাই হিসেবে চিনি। তিনি মাননীয় সংসদ সদস্য এবং উনি এই করোনাকালীন সময়ে যে সকল কাজগুলো করেছেন প্রতিটি কাজে ছিল ক্রিয়েটিভ এবং সবগুলো ছিল ব্যতিক্রমী। এবং উনি, আমি মনে করি বাংলাদেশে যতগুলো জনপ্রতিনিধি রয়েছে, সংসদ সদস্য রয়েছে, একমাত্র আমার মনে হচ্ছে যে মানে যে কয়েকজন হাতে গোনা তার মধ্যে মাশরাফি ভাই, উনি একেবারেই মানুষের কাছ থেকে গিয়ে এবং কাছে গিয়ে স্বাস্থ্য সেবা, আপনার উপহার সামগ্রী, সচেতনতা থেকে শুরু করে যত প্রকার কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমেই তিনি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তিনি সোচ্চার ছিলেন। আমি আপনাদের মাধ্যমে যারা আজকে অনুষ্ঠানে সকলের কাছে আমি দোয়া চাবো যেন মাশরাফি ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে উনি আবার সেই ম্যাচ ভাই হিসেবে ফিরে আসেন। তো আমার কেন জানি মনে হচ্ছে যে মাশরাফি ভাই দ্রুতই সুস্থ হবেন এবং উনি দ্রুতই কামব্যাক করবেন। আর আরেকটি বিষয় আমি এখানে বলি, যেটি জয় ভাই বলেছিল যে বর্তমান সরকার কিন্তু ইতিমধ্যে প্রায় 125 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করেছে। এর মধ্যে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সদস্য, পৌরসভার কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান রয়েছে। তো এই বাংলাদেশে এই প্রথম কোন সরকার জনপ্রতিনিধিদেরকে তাদের দুর্নীতির দায়ে বা তাদের এই চুরির যে অভিযোগ এটিতে তাদেরকে বরখাস্ত করেছে। ইতিপূর্বে কিন্তু কখনো এটি হয়নি। তো আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনা সরকার যে বরাদ্দ এবং যে মানুষের মাধ্যমে সারা বাংলাদেশ ডিস্ট্রিক্টে যে ত্রাণ সামগ্রী বা উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছে, এটি প্রতিনিয়তই কিন্তু পেয়ে যাচ্ছে এবং এটি উনি প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মাধ্যমেই যেন সুষ্ঠুভাবে বন্টন হয় সেই নির্দেশনাই কিন্তু তিনি দিয়েছেন। এবং তো এর মধ্যে 2-4 জন তো আসলে দুষ্ট প্রকৃতির মানুষ থাকবে, তারা হয়তো কি কারণে এটা করতেছে এটা আসলে আমার কাছে বোধগম্য নয়। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দৃঢ়ভাবে এটি করছেন, তো এখানে আর সেই সুযোগটি নেই দুর্নীতি করার। এবং আমার মনে হচ্ছে যে সুষম বন্টন কিন্তু অবশ্যই এটিতে হবে। আর টিকার বিষয়টি যেটি বলেছেন যে টিকা যদি আবিষ্কার হয় তাহলে অবশ্যই আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ জননেত্রী শেখ হাসিনা, তিনি যেহেতু বাংলার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকেন, তাদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যান, অবশ্যই তিনি সেটি বিবেচনা করবেন। আক্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাইভটি অবশ্যই শেষ করব। তার আগে সাব্বির ভাইয়ের কাছে আর ছোট্ট একটা কোশ্চেন করে আমি শেষ করতে যাচ্ছি। বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ প্রতিটা জেলা, প্রতিটি ইউনিট স্বতঃস্ফূর্তভাবে করোনার কালীন অবস্থায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তার মধ্যে সবচাইতে প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং আল নাহিয়ান খান জয় ভাই এবং লেখক ভট্টাচার্য দাদা। তার মধ্যে আমরা সাবেক ছাত্রলীগের সভাপতি শোভন ভাই কেউ আমরা দেখেছি জনগণের মাঝে দাঁড়াতে। এমন তো অবস্থায় গোলাম রব্বানী ভাইয়ের তো অতুলনীয়, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখেছি। তার মধ্যে আমরা তো ডাকসু ভিপি হিসেবে, ডাকসু ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমরা নূর ভাইকে কোথাও দেখতে পাইনি, কিন্তু তিনি এক টকশোকে বলেছেন নতুন রাজনৈতিক দল গঠন করবেন। সে বিষয়ে ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের যদি কোনো মতবাদ থাকতো, রিজভী ভাই প্লিজ। ধন্যবাদ। আমরা বাংলাদেশ ছাত্রলীগ কথায় না কাজে বিশ্বাসী, আমরা কাজেই সবকিছু প্রমাণ করে দেই। এখানে নূর কি বললো এটা আমাদের হেডেক না, নূর কি বললো এটা আমাদের হেডেক নাই। যা হবে আমাদের মাঠে খেলা হবে, নূরের কথায় আমরা বিচলিত না। সে কারণে নূর একটা কেন 10টা দল ঘোষণা করুক, সমস্যা নাই। আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত। যদি নওগাঁতে সে কোনো দল ঘোষণা করার
চেষ্টা করে, জনগণের ম্যান্ডেট নেই, কাজ করুক, সমস্যা নাই। এই মানবিক যেই মানবতার যে জীবন, এ সময় নূরকে তো দেখা যায় না। নূর তো যে কোনো সময় মাইকে আসুক বা কোনো মানববন্ধনের দ্বারায় মুখে তো সে জনগণের মনে হয় জাতির দায়িত্ব সে একা নিয়ে আসে এবং ছাত্র সমাজের দায়িত্ব একা নিয়ে আসে, সেরকম বক্তব্য সে পেশ করে। কিন্তু এই মানবতার জীবনে আমাদের নুরু মিয়া কি করলো সেটা কিন্তু আমাদের চোখে আসে নাই। সে আর কি ওই সুন্দর পোশাক পরে রুমের ভিতরে বসে থেকে ওই মিডিয়ার সামনে উপস্থাপন করলো যে আমি দল ঘোষণা করতেছি, অমুক করতেছি। এটা আমার ব্যক্তিগতভাবে আমি এটা কেয়ার করি না। আমরা বলে দিলাম যে যেটা হবে মাঠে খেলা হবে। নূর যদি সেভাবে প্রস্তুতির মাঠে না, আমরা সেটা মোকাবেলা করতে আমরা নওগাঁ জেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত। হ্যাঁ, ধন্যবাদ রাজু ভাই। ধন্যবাদ সাব্বির ভাই। ধন্যবাদ সাব্বির ভাই। লাইভ একদমই শেষ প্রান্তে, তবে আমরা সিয়াম ভাইয়ের কাছে ছোট্ট একটি প্রশ্ন, এটি দিয়ে আশা করি হয়তো বা শেষ করব। জয় ভাই, প্লিজ যদি একটু অনুমতি পেতাম আর একটা। জি জি জি। তো জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ পরিচিত, এবং আমাদের বেশ ভারসাম্য কয়েকজন নেতা প্রয়াত হয়ে গেছে। তার কারণে আমাদের নেত্রী মানসিকভাবে একটু বিমর্ষিত অবস্থায়। সেই ক্ষেত্রে আপনার ছাত্রলীগ, আমরা জনগণের পাশে আসি, এটা বুঝাতে, নেত্রীকে এটা বুঝাতে আপনার ছাত্রলীগ কিভাবে কাজ করছে? ধন্যবাদ ওমর ফারুক ভাই। আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে জননেতা মোহাম্মদ নাসিম ভাইয়ের মৃত্যু বরণের পরে আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সংসদে যে মোনাজাতটা হয় তার নাসিম ভাইয়ের আত্মার মাগফিরাতের সময় তিনি তখন কিন্তু কান্নায় ভেঙে পড়েন, এবং তিনি তার বক্তব্যও বলেছেন যে একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম। তো ফারুক ভাই, আমি আপনার প্রশ্নের উত্তরটা এইভাবে দিতে চাই। আপনি একটু আগে সাব্বির ভাইকে প্রশ্ন করেছিলেন যে ছাত্রলীগের কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা বা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দরা কাজ করছে। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে ছাত্রলীগ কিন্তু জননেত্রী শেখ হাসিনার আর কণ্ঠে কিন্তু বারবার প্রশংসা পেয়েছে। তিনি কিন্তু তার বিভিন্ন জায়গার বক্তব্যে ছাত্রলীগের ধান কাটার কথা, ছাত্রলীগের মাস্ক বিতরণের কথা, ছাত্রলীগের হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার পর সেটা বিতরণের কথা সংসদ ভবনে, আবার অনেক বিভিন্ন জায়গার মানে বক্তব্যে তিনি কিন্তু এটা বলেছেন যে আমার ছাত্রলীগ এই কাজগুলো করছে। এই কাজগুলো কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দর কথা বলেছেন, এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের যেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা মোতাবেক কিন্তু বিভিন্ন মহানগর, বিভিন্ন জেলা ছাত্রলীগ, আমাদের পার্শ্ববর্তী জেলা আর সুযোগ্য সভাপতি সাব্বির রহমান রিজভী ভাই এখানে উপস্থিত আছেন, তারাও করেছেন, আখতারুজ্জামান আখতার ভাইরাও করেছেন ধান কাটার যে কার্যক্রমটা, এগুলাই কিন্তু সুনাম অর্জন করেছে। তো আমরা যে ছাত্রলীগের কাজগুলা করছি, হয়তোবা আমরা রাজশাহী কলেজ ছাত্রলীগ যে কাজগুলা করে আসছি সেগুলা হয়তো জননেত্রী শেখ হাসিনার কাছে সরাসরি যায় না, কিন্তু আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক আমরা বিভিন্ন মহানগর, বিভিন্ন জেলা, বিভিন্ন কলেজ ইউনিট ছাত্রলীগ যে কাজগুলো করি, সেই কাজগুলোই আশা করব আমাদের কাজগুলো কেন্দ্রীয় ছাত্রলীগের মাধ্যম দিয়ে জননেত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে যাবে। ফারুক ভাই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সিয়াম ভাই। আসলে ধন্যবাদ সিয়াম ভাই। হ্যাঁ জয় ভাই, আমাদের লাইভটা আসলে এতক্ষণ হওয়ার কথা ছিল না, কিন্তু আসলে যারা লাইভ দেখছেন তারা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসেন, এবং তাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। তারা চাচ্ছিলেন আসলে আলোচনাটা একটু দীর্ঘ হোক, কিন্তু আমরা আমাদের লাইভটি শেষ করবো কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ ফারুক ভাই 1 মিনিট আমি শেষ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি 20 টাকার হ্যান্ড গ্লাভস এবং 20 টাকার মাস্ক পরে সংসদে উপস্থিত হয়েছেন, এবং তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের জনগণের জন্য। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যারা প্রশংসনীয় কাজ করেছে এই করোনার সময়।
শুধু ছাত্রলীগ নয় এবং সকল সংগঠন যারা কাজ করেছেন এবং বাংলাদেশের জনগণ যারা কাজ করেছেন, আমার পক্ষ থেকে, মজিবর চেতনা পেজের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই ভবিষ্যতে আপনারা এরকম কাজ করে যাবেন। আপনাদের এরকম কাজই আমাদের জন্য অনুপ্রেরণা। তো আমি শেষ করার আগে একটি কথাই বলতে চাই, রিজভী ভাই, আক্তার ভাই, সিয়াম ভাই, যদি আপনারা একটু দর্শকদের বা যারা লাইভ দেখছেন তাদের কাছ থেকে যদি একটু বিদায় নিতেন। রিজভী ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি একটু শেষ করে দেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে আমাদের এই মজিবের চেতনা লাইভটাকে যারা দেখছেন, উপভোগ করছেন। আমি আপনাদের দ্বারা পুরো বাংলাদেশের জনগণকে আমি পুরো জোরে অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে সকল নির্দেশনা, যে সকল পরামর্শ, সে সকল পরামর্শ মেনে আপনারা চলাফেরা করবেন। প্রয়োজন ছাড়া আপনারা বাড়ি থেকে বের হবেন না। আপনি নিজে হেফাজত থাকবেন, আপনার পরিবারকে আপনারা নিরাপদে রাখবেন, সেভাবে আপনারা চলাফেরা করবেন। আর ছোট্ট করে সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, যিনি 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে এই করোনা মোকাবেলায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের সেই প্রিয় মা জননী দেশরত্ন শেখ হাসিনার জন্য আপনারা ছোট্ট করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, তার দীর্ঘ হায়াতে তৈবা যেন আল্লাহ দান করে। কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি, যতদিন রবে দেশরত্ন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ। আমাদের সেই আত্মবিশ্বাসের জায়গা দেশরত্ন শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ মানুষের পাশে থেকে আমিও যেন আমার শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার। ধন্যবাদ বুরাজ ভাই। আক্তার ভাই। জি, এই করোনা মহামারীতে যে সকল আমাদের মানুষ, জনপ্রতিনিধি, আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের এবং অন্যান্য সাধারণ মানুষ, স্বাস্থ্যসেবী, পুলিশ বাহিনী সহ চিকিৎসক, ডাক্তার, নার্স, চাকরিজীবী থেকে শুরু করে আমরা আমাদের যতজনকে এই করোনাতে হারিয়েছি, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। এবং যারা এখনো এই করোনায় আক্রান্ত রয়েছেন, আমি তাদের সকলেরই রোগ মুক্তি কামনা করি এবং যেন আর নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হয় এবং করোনা যেন আমাদেরকে আর আমাদের মাঝ থেকে আমাদের প্রিয় কাউকে যেন আর কেড়ে না নেয়, আমি এটি কামনা করি। এবং আমি বলবো সরকার এবং স্বাস্থ্য বিভাগের যে সকল নির্দেশনা রয়েছে সেটি আমরা সকলেই যেন মেনে চলি। করোনার কিন্তু আমি মনে করি যেটি হলো সাবধানতা এবং সচেতনতা, এটি হইল মূল উপায় এটি থেকে পরিত্রাণের। তো আমি এটি সকলের কাছে আমার কাম্য যে আপনারা সকলেই সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করুন এবং সরকার ও স্বাস্থ্য বিভাগের সকল দিক নির্দেশনা মেনে চলুন। আমাদের কাছ থেকে যে সকল মানুষ চলে গিয়েছে এবং তাদের পরিবারের পাশে গিয়ে আমরা দাঁড়াই, তাদেরকে যেন আমরা সান্ত্বনা দেই এবং যারা করোনায় আক্রান্ত তাদেরকে যেন আমরা অবহেলা না করি, তাদেরকে যেন আমরা ভালোবাসা দেই এবং তাদের সাথে যেন আসলে তাদের পরিবার এবং যারা রয়েছে সকলেই যেন তাদের সাথে ভালো আচরণ করে। এবং আমি আরেকটি বিষয় বলবো যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10 টাকার হ্যান্ড গ্লোভস এবং 20 টাকার মাস্ক পরে সংসদে গেছে। আসলে ছাত্রলীগও কিন্তু আসলে আমরাও ঠিক সেভাবেই কাজ করে যাচ্ছি এবং ছাত্রলীগ শেখ হাসিনাকেই অনুসরণ করে এবং শেখ হাসিনাও ছাত্রলীগকেই ভালোবাসে। এই কারণেই কিন্তু আসলে আমরা শেখ হাসিনার মুখের দিকে দেখেই ছাত্রলীগকে তাদের জীবনের মায়া ত্যাগ করে পরিবারের প্রতিবন্ধকতা, পরিবারের মানুষের বাবা মা ভাই আত্মীয় স্বজন তাদের বাধার সব বিপক্ষেও কিন্তু ছাত্রলীগ কিন্তু কাজ করে যাচ্ছে। আমরা যখন বাসা থেকে বেরোই তখন বাসায় মানুষ কিন্তু খুব চিন্তা ভাবনা টেনশনে থাকে, বাসা আসার পরেও কিন্তু খুব টেনশনে থাকে আমাদেরকে নিয়ে। তো আসলে আমরা
চেষ্টা করে যাচ্ছি নিজে সচেতন থাকার। তো আপনারা সকলেই সচেতন থাকবেন, সচেতনতা অবলম্বন করবেন। আমি বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, এবং মুজিব চেতনা পেজের সঙ্গে যারা সংশ্লিষ্ট এবং যে সকল কলাকুশলী রয়েছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় ছাত্রনেতা, আমাদের প্রিয় মুখ সহযোদ্ধা মোহাম্মদ সাব্বির রহমান রিজভী ভাই, এবং রাজশাহী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ভাই কে, এবং যারা আজকের এই অনুষ্ঠানটি আমাদের সঙ্গে দেখে এবং আমাদের মূল্যবান কমেন্টস করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন বা আমাদেরকে সহযোগিতা করেছেন অনুষ্ঠানটি দেখে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ ছাত্রলীগের। অসংখ্য ধন্যবাদ আক্তার ভাই। আমরা চলে যাচ্ছি নূর মোহাম্মদ সিয়াম ভাইয়ের কাছে। আমাদের শেষ কথা আমরা শুনবো সিয়াম ভাইয়ের কাছ থেকে। তো এর আগে আমি দু একটি কমেন্টস পড়ে নিচ্ছি। রাজকুমার ঘোষ রাজ, যার কথা হচ্ছে আমরা ভবিষ্যতে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি হিসাবে সিয়াম ভাইকে দেখতে চাই। মিম খান মিম, মানবিক ছাত্র নেতা নূর মোহাম্মদ সিয়াম ভাই এবং মাহমুদ হাসান মনিম, যার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা জানানো হয়েছে। সিয়াম ভাই, যদি আপনি সবার কাছ থেকে একটু বিদায় নিতেন। হ্যাঁ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মুজিবের চেতনা পেজকে এবং আজকের যারা দুইজন সঞ্চালক ছিলেন জয় ভাই এবং ওমর ফারুক ভাই, তাদের দুইজনের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। এবং প্রথমে বিদায় নিয়ে নিচ্ছি আখতারুজ্জামান আখতার ভাই, সভাপতি পঞ্চগড় জেলা ছাত্রলীগ, এবং নওগাঁ জেলা ছাত্রলীগের সম্মানিত সভাপতি সাব্বির রহমান রিজভী ভাই, এবং আজকের এই মুজিবের চেতনা পেজের মাধ্যমে যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনছিলেন তাদের উদ্দেশ্যে, সেই সকল দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যতদিন পর্যন্ত ঠিকানা আবিষ্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং নিজে এবং নিজের পরিবারের সুস্বাস্থ্যের জন্য আমরা প্রয়োজন ব্যতীত ঘরেই থাকবো। ধন্যবাদ জানাই সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যাঁ, ধন্যবাদ সিয়াম ভাই। ধন্যবাদ আপনাদের তিনজন সম্মানিত সভাপতি মন্ডলীকে। আমরা আমাদের লাইভটি শেষ করতে যাচ্ছি। আমার সাথে এতক্ষণ ছিলেন ওমর ফারুক ভাই। ধন্যবাদ ওমর ফারুক ভাই আপনাকেও। যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি শেষ করার আগে মুজিবের চেতনা পেজের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগ নয়, আমাদেরকে সাধারণ জনগণ হিসাবেও সচেতন থাকতে হবে। যতদিন করোনা ভ্যাকসিন না বের হচ্ছে বা করোনা মোকাবেলা করার জন্য আমাদেরকে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, সবাইকে মানবিকভাবে কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে। তো আমি আমার লাইভটি আজকে এই জায়গায় শেষ করছি। যারা আমাদের সাথে তখন যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজভী ভাই, আক্তার ভাই এবং সিয়াম ভাইকে। যদি সম্ভব হয় ভবিষ্যতে আমরা আবার আলোচনার জন্য একত্রিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আমি মোহাম্মদ হাবিবুর রহমান জয়, মুজিবুর চেতনা পেজ থেকে আজকের এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। জয় ভাই, জি, সুযোগ কি আমার নাই নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাবো ঐতিহ্যবাহী সেই উত্তরবঙ্গ পঞ্চগড় ডিস্ট্রিক্টের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ আখতারুজ্জামান আখতার ভাইকে। তারপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাথে সময় দেওয়ার জন্য সেই উত্তরবঙ্গের শ্রেষ্ঠ নেতা মরহুম জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেবের জেলা জনাব বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির রহমান রেজভী ভাই, এবং আমাদের সঙ্গে ছিলেন সেই উত্তরবঙ্গে এবং রাজশাহী ঐতিহ্যবাহী শিক্ষার নগরী এবং আমাদের সেই রোল মডেল রাজশাহী কলেজের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সিয়াম ভাই। সব বিপ্লবী সভাপতিদেরকে নিয়ে আজকে প্রোগ্রাম করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি, এবং আমি সবচাইতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের মাঝে এই মিডিয়া এনেছেন যে বঙ্গবন্ধুর সৌযোগ্য দৌহিত্র জনাব মোহাম্মদ সজীব ওয়াজেদ জয়, তেনার প্রতি চিরকৃতজ্ঞতা জানাই। এবং আমি আজকের লাইভে শেষ করার আগে আমি দর্শকদের মাঝে একটু বলতে চাই যে আপনারা
অতিথি মহোদয় আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ধন্য করেছেন, সেই জন্য কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা নিজ নিজ বাসা থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনাদের নিজ ইন্টারনেটের মাধ্যমে যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী কোনো দিনেও আমরা এরকম ভাবে যুক্ত হব সংগ্রামী সাধারণ সম্পাদকদের নিয়ে। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এবং বাঁচতে হলে জানতে হবে, করোনা থেকে দূরে থাকতে হবে এবং জানতে হলে চোখ রাখতে হবে মিডিয়াতে। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের মুজিবের চেতনা পেজে চোখ রাখার জন্য। অসংখ্য ধন্যবাদ সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণকে। এবং অসংখ্য ধন্যবাদ আবারও জানাই আমাদের এই অতিথি মহোদয়গণকে। আমি স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই আমাদের মুজিবের চেতনার অ্যাডমিন গ্রুপদেরকে এবং যারা সদস্য আছেন তাদেরকে, এবং আমাদের প্রবাসী ভাই যারা আছেন, কাজী ভাই, এবং আমাদের যে অ্যাডমিন আছেন পারভেজ আহমেদ রনক ভাই, এবং আমাদের যে ওয়াহিদুর রহমান সাজিদ ভাই সহ সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত উপস্থাপনা এখানে শেষ করছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। পরিশেষে মাশরাফি ভাইয়ের জন্য আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমি আমার লাইভটি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ সকল স্তরের মানুষের। সালামু আলাইকুম। ধন্যবাদ ওমর ফারুক ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আমরা আমাদের লাইভটি এখনই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঘরে থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।